গপ্প মিলে ঠেক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই ঠেকে সবই আছে। চলছে গপ্প মিলে ঠেকের বিশেষ নিবেদন সমরেশ মজুমদারের কালোজয়ী উপন্যাস কালবেলা। আজ অষ্টম পর্ব। শুরু করার আগে এখনো পর্যন্ত কি হয়েছে ছোট্ট করে বলে দিই। অনিমেষ সুভাষদা মহাদেবদার সঙ্গে সক্রিয়ভাবে কাজ করতে শুরু করেছে। মাধবীলতা একটা চাকরি নিয়ে বাড়ি ছেড়ে হস্টেলে চলে এসেছে। অনিমেষ পার্টির গোপন কাজে বোলপুরে এসেছে, সঙ্গে মাধবীলতাও। সুভাষদা ওদের সঙ্গে দেখা করে, জানায় জায়গাটা নিরাপদ নয়। একটা জিনিস অনিমেষকে রাখতে বলে সুভাষদা। তারপর তাহলে শুরু করা যাক। কথাটা শেষ করেই সুভাষদা চোখের পলকে ভিড়ের মধ্যে মিশে গেল। মাধবীলতা চায়ের দাম দিয়ে অনিমেষের দিকে ফিরতেই সে খালি কাপটা নামিয়ে রেখে প্যাকেটটা এগিয়ে ধরল। সামান্য ভ্রুকুটি, কিন্তু মাধবীলতা ওটাকে নিয়ে ওর দিকে তাকালো। কি আছে জানি না, তবে খুব গোপনে রাখতে হবে। তুমি রাখতে পারবে? না পারলে কি করবে? আমি রাখবো জেনেই তো তুমি প্যাকেটটা নিয়েছিলে। আমি তোমাকে জড়াতে চাইনি, কিন্তু ঠিক আছে ঠিক আছে, কথা বাড়িও না। মাধবীলতা প্যাকেটটাকে কাপড়ের আড়ালে এমনভাবে চালান করে দিল যে অনিমেষ স্বস্তি পেল। এক মুহূর্ত মেলার দিকে তাকিয়ে অনিমেষ বলল, আমার পক্ষে মেলায় ঘোরা ঠিক হবে না। তুমি কি করবে? আমি একা একা ঘুরতে পারবো না। ভালো লাগে একা একা ঘুরতে। তাহলে? তোমার মিটিং কটায়? দেরি আছে। তাহলে চলো বাড়িতে ফিরে যাই। এখন বাড়িতে ফিরে কি করবে? গল্প করব মুখোমুখি বসে। আমি যখন বেরিয়ে আসবো তখন একা থাকতে পারবে? কি আশ্চর্য, ঘরটার তো দরজা জানলা আছে নাকি? আর সেটাই খোলা আকাশের চেয়ে নিশ্চয়ই বেটার, তাই না? খারাপ লাগছিল মেলা ছেড়ে যেতে, কিন্তু প্যাকেটের ভেতরে কি আছে না জেনে এভাবে ঘুরে বেড়ানোর ঝুঁকি নেওয়ার কোনো মানে হয় না। একটা খালি রিক্সা দেখতে পেয়ে অনিমেষ ডাকল। বাড়িটায় ওরা যখন ঢুকল তখন অন্ধকার ঝুপসি হয়ে রয়েছে বিরাট বাড়িটায়। দারোয়ানকে অনিমেষ বলল, রাত্রিরে আবার বের হব, তাই একটু বিশ্রাম নিতে এলাম। লোকটিকে ওদের রাতের খাবার বানানোর কথা বলে ওরা ঘরে এলো। টেবিলে একটা হ্যারিকেন জ্বলছে। বিজলি আলো জ্বালানো যাবে না, তাহলে লোকে টের পাবে। দরজা ভেজিয়ে লোকটি বিদায় হলে অনিমেষ বলল, কেমন চোর চোর লাগছে নিজেকে। এভাবে মাথা নিচু করে থাকতে ভালো লাগে না। উপায় না থাকলে কি আর করা যাবে? কত লোক বাচ্চা কাচ্চা নিয়ে এই শীতে খোলা মাঠে দাঁড়িয়ে আছে, তাদের কথা ভাবো তো। ব্যবস্থা না করে যারা আসে তাদের তো ভুগতেই হবে। অনিমেষ এগিয়ে গিয়ে হ্যারিকেনের পোলতেটা বাড়িয়ে দিতে গিয়ে দেখল সেটা কাজ করছে না। ঘরের মধ্যে কেমন একটা ভুতুড়ে আলো ম্যাড় করছে। আমরা কি ব্যবস্থা করে এসেছিলাম? আমাদের সঙ্গে বাচ্চা নেই। নেই? ইয়া কি হচ্ছে? ইয়ার কি কেন? তোমার মতো বৃদ্ধ রাশভারী মানুষের সঙ্গে ইয়ার কি মারতে পারি? আমি বৃদ্ধ রাশভারী? তা নয় তো কি। ইউনিভার্সিটিতে পড়া একটা ছেলে সব সময় মুখ গোমরা করে থাকবে কেন? যেন পৃথিবীর সব দুশ্চিন্তা তার মাথায়। চমৎকার। কথাটাই প্রথম কেউ আমাকে বলল। তোমার দুর্ভাগ্য। হঠাৎ এ কথা মনে হচ্ছে কেন? হঠাৎ নয়, আজ অব্দি আমাকে নিয়ে তুমি কোনো সিনেমা দেখতে যাওনি। এই বয়সে ছেলেরা সত্যজিৎ রায়, মৃণাল সেন এসব নিয়ে আলোচনা করে, সমরেশ বসুর বিবর নিয়ে তর্ক করে। তুমি করো না। তোমার ব্যবহারটা নর্মাল না। কি হয়েছে তোমার? কিচ্ছু না, তবে এগুলো করছো না বলে আমার কিন্তু বিন্দুমাত্র আপত্তি নেই। অনিমেষ এগিয়ে গিয়ে বিছানায় বসে মাধবীলতার মাথায় হাত রাখল। আমার সঙ্গে ঝগড়া করছো কেন? ঝগড়া কই না তো। তাহলে এত কড়া কথা শোনাচ্ছ যে? সবাই তো একরকম হতে পারে না। একরকম হওয়ার কথা তো আমি বলিনি। প্রায় অজান্তেই অনিমেষ মাধবীলতার মাথায় হাত দিয়েছিল। মাধবীলতার মুখ এখন গম্ভীর, অথচ ছেলে মানুষের কতগুলো রেখা সে মুখে অদ্ভুত মায়ায় খেলা করছে। অনিমেষ খুব ধীরে ধীরে ওর চুলে হাত বোলাতে লাগল। মাধবীলতা মুখ নামিয়ে অনিমেষের বাজুতে গাল রাখল। নরম এবং উষ্ণ চাপ
অনিমেষকে বিহ্বল করে তুলছিল। সে মুখ ফিরিয়ে মাধবীলতার দিকে তাকাতেই দেখল তার দুগাল বেয়ে জলের ধারা নামছে। তুমি কাঁদছো? মাথা নেড়ে না বলল মাধবীলতা, কিন্তু চোখের জল মোছার কোনো চেষ্টা করল না। অনিমেষ কিছুক্ষণ ওইভাবে নীরবে বসে থেকে ধরা গলায় বলল, লতা, এখনো সময় আছে, তুমি ভেবে দেখো। তুমি যাই বলো না কেন, আমি তো ক্রমশ অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছি। জানি না কোনোদিন আমাদের বিয়ে থা করার সুযোগ আসবে কিনা। কলকাতা শহরে একটি যুবতী মেয়ের পক্ষে কোনো নিশ্চয় প্রতিশ্রুতি ছাড়া অনন্তকাল অপেক্ষা করা সম্ভব নয়। সেটা আমি বুঝবো। না, আমাদের এই সমাজে একটা মেয়ে একলা বিপ্লব করতে পারে না। বললাম তো, সমস্যা আমার। আমি তোমার বিপ্লবের ব্যাপারে যখন কথা বলছি না, তখন তুমি আমাকে আমারটা ভাবতে দাও। কিন্তু কিসের কিন্তু? আমার জন্য একটা মেয়ে এভাবে অপেক্ষা করছে, অথচ তাকে এক ফোঁটা সুখ দেবার ক্ষমতা আমার নেই। সুখ? সুখের তুমি কি জানো? অনিমেষ বলতে যাচ্ছিল কিছু, কিন্তু মাধবীলতা খুব দ্রুত তার মুখে হাত চাপা দিল। কথা বলো না। আমার চেয়ে সুখী পৃথিবীতে কেউ নেই। সুখ তো সারা জীবন ধরে সমুদ্রের মতো দুলতে পারে না, এক বিন্দুতে মুক্তোর মতো স্থির হয়ে থাকে। আমার কাছে এই মুহূর্তটুকুর চেয়ে দামি আর কিচ্ছু নেই। অনিমেষ দুহাতে মাধবীলতাকে জড়িয়ে ধরতেই মাধবীলতা মুখ উঁচু করে তাকে চুম্বন করল। মুহূর্তেই সব বাঁধ ভেঙে গেল অনিমেষের। এই মেয়ে, যার মুখ হাজার পদ্মের চেয়ে সুন্দর, যার শরীর স্বপ্নের আলোয় উজ্জ্বল, তাকে এমন করে কাছে পেয়ে তার সমস্ত বিবেকের দরজা হাট হয়ে খুলে গেল। মাধবীলতার মতো মেয়ে, যে কিনা প্রতিটি কথা ওজন করে বলে, অনাবশ্যক কৌতূহল দেখায় না, নিজেকে যন্ত্রণা দিয়েও মুখ খুলে কষ্টের কথা বলে না, সে অনিমেষকে আঁকড়ে ধরল লতার মতো আন্তরিকতায়। ঝড়ের মতন সে সমস্ত কৃপণতা ছেড়ে অনিমেষকে গ্রহণ করল আকণ্ঠ, আশরীর। ঝড় থেমে গেলে চারধার কেমন নিস্তব্ধ হয়ে যায়। ভেঙে যাওয়া প্রকৃতির ছড়ানো ছেটানো চেহারায় এমন একটা রিক্ততা থাকে যা বেশিক্ষণ সহ্য করা যায় না। মাধবীলতা বালিশে মুখ গুঁজে শুয়েছিল। অনিমেষ উঠে বসতেই মাধবীলতার হাত তাকে আঁকড়ে ধরল। অনিমেষ দেখল মাধবীলতার মুখ এখনো অন্যদিকে ফেরানো, অথচ তার প্রতিটি নড়াচড়া সে টের পাচ্ছে। উঠো না। অনিমেষ আবার নিঃশব্দে ওর পাশে শুয়ে পড়ল। এতক্ষণ উন্মাদনায় যেগুলো টের পায়নি, সেগুলো এবার অনুভবে এলো। মাধবীলতার শরীরের গন্ধ, স্পর্শ এবং পাশাপাশি থাকার এক আবেশ তাকে আচ্ছন্ন করল। কিন্তু এসব সত্ত্বেও তার মনে হচ্ছিল যে আজ তার জীবনের অন্যতম পাওয়ার দিনটিকে সে ব্যবহার করতে পারল না। এমন তাড়াহুড়ো করে কোনো রকম মানসিক প্রস্তুতি ছাড়া যৌবনের ব্যবহার সে কখনো চায়নি, অথচ বাস্তবে তাই হয়ে গেল। অনেকক্ষণ বাদে অনিমেষ কথা বলল। তুমি রাগ করেছ? মাধবীলতা তখনও একই ভঙ্গিতে শুয়ে, বালিশ থেকে মুখ সরায়নি। শুধু তার একটা হাত অনিমেষের হাত আঁকড়ে আছে। প্রশ্নটা কানে যেতে ধীরে ধীরে হাত ছেড়ে দিয়ে চিত হল মাধবীলতা। তারপর খুব শান্ত গলায় জিজ্ঞাসা করল, কেন? কি হলো? উত্তর দিলে না যে? আমি এইভাবে চাইনি। ও, তোমার যোগ্য হয়ে, তোমার মর্যাদা দিয়ে তোমাকে গ্রহণ করার সঙ্গে আজকের এই ঘটনা মেলাতে পারছি না। বিশ্বাস করো, আমি এক মুহূর্ত চিন্তা করিনি এরকম কিছু ঘটতে পারে। মাধবীলতা তার দু চোখ
অনিমেষের মুখের উপর রেখে বলল, তুমি কি আমার যোগ্য নও? তুমি কি আমার অমর্যাদা করেছ? আমি ছাড়া অন্য কাউকে তুমি স্ত্রী বলে ভাবতে পারতে? না, কখনো না। তাহলে নিজেকে এত অপরাধী ভাবছো কেন? তোমার মুখ থেকে এই ধরনের কথা শুনতে আমার খারাপ লাগছে। কিন্তু আমি তোমাকে বিব্রত করব না। আমি তোমাকে বুঝতে পারি না। মাধবীলতা দু হাতে অনিমেষকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখল। তোমাকে কিছু বুঝতে হবে না, তুমি শুধু এমনি করে ভালোবেসো। নারী পুরুষের আলিঙ্গনে কামবোধ ছাড়াও আর এক ধরনের আনন্দ আছে। অনিমেষ শান্ত হল। দারোয়ান খাবারে থালা রেখে বেরিয়ে গেল। মাধবীলতা দরজা ভেজিয়ে দিয়ে বলল, এসো, খেয়ে নেবে, তোমার দেরি হয়ে যাবে, অনেক রাত হয়েছে, এসো। কথাটা মনে করিয়ে দিতেই অনিমেষ তড়াক করে খাট থেকে নামল। নেমেই ঘড়ি দেখল, সত্যি প্রায় সময় হয়ে গেছে। এখান থেকে গোয়ালপাড়া যেতে হলে কত সময় লাগবে তা ঠিক জানা নেই। শুনেছে কোঅপারেটিভ অফিসের পাশ দিয়ে যে রাস্তাটা শান্তিনিকেতনের উল্টো দিকে চলে গেছে সেটি দিয়ে মাইলখানেক যেতে হবে। সে দেখল মাধবীলতা তার সামনে খাবারের থালা রেখে চুপচাপ দাঁড়িয়ে আছে। অবাক হয়ে সে জিজ্ঞাসা করল, তুমি খাবে না? এখন ভালো লাগছে না, পরে খেয়ে নেবো। কি আশ্চর্য, নাও খেয়ে নাও। না গো, তুমি খাও। কি ব্যাপার? বলছি তো পরে খাবো, তুমি আর দেরি করো না। অনিমেষ আর কথা বাড়ালো না। খাওয়া দাওয়া শেষ করে বলল, লোকটাকে বলে যাচ্ছি কাল ভোরে বাসনপত্র নিয়ে যাবে, আর সেই সময় টাকা দিয়ে দেবো। তুমি খেয়ে শুয়ে পড়ো, আমি শিগগিরই ফিরে আসছি। অনিমেষকে এগিয়ে দিতে দরজায় এসে দাঁড়ালো মাধবীলতা। অনিমেষের খুব খারাপ লাগছিল মাধবীলতাকে এভাবে একা ফেলে যেতে। অন্তত একটু আগের ঘটনার পরে তার চলে যেতে ইচ্ছে করছিল না, কিন্তু নিজেকে শক্ত করল অনিমেষ। দরজা খুলে একবার পেছনে তাকাতেই মাধবীলতা মুখ তুলে হাসল। এসো, আমি তোমার জন্য জেগে থাকবো। সন্ধে পার হয়ে গেছে অনেকক্ষণ। সেটা পেরোলেই শান্তিনিকেতন শীতের কোলে মুখ লুকোয়। শান্তিনিকেতনের রাস্তায় এই নির্জন রাতে হাঁটতে হাঁটতে অনিমেষের মনে হল আজ একটু আগে কোথায় যেন গিঁট পড়ল। দাদু, পিসিমা, বাবা কিংবা ছোট মা যে গিঁট দিতে পারেনি, রক্তের সম্পর্কে যে টান তাকে জড়াতে পারেনি, এখন যেন সেই অনুভব তাকে আচ্ছন্ন করছে। মনে হচ্ছে সে আর একা নয়। হাঁটতে হাঁটতে অনিমেষ গোয়ালপাড়ার রাস্তাটা ঠিক চিনতে পারল না। একটা লোক গান গাইতে গাইতে আসছে। আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফোটে মন। একটু বাদেই লোকটা সামনে এসে ওকে দেখে গান থামালো। অনিমেষের মনে হলো লোকটি মাতাল। লোকটা গোয়ালপাড়া যাচ্ছে। অনিমেষ ইচ্ছে করে দূরত্ব রেখে লোকটার পেছন পেছন চলল। ক্রমশ একটা গ্রামের আদল নজরে এলো। অন্ধকারে আবছা ঘরবাড়ি। গ্রামের গায়ে এসে অনিমেষের খেয়াল হলো সেই মাতাল লোকটা উধাও হয়ে গেছে। নির্দেশ মিলিয়ে মিলিয়ে সে সঠিক বাড়ির সামনে গিয়ে উপস্থিত হতেই সিটি শুনতে পেল। অনিমেষ এই গোপন ইশারার হদিশ জানে। এ সময় যা করা উচিত তাই করল সে। ভোর রাতে সভা ভাঙল। নির্বাচন সামনে, সেটা বয়কট করার জন্য সামগ্রিক প্রচার করতে হবে। অনিমেষ সভার শেষে সরাসরি কিছু নির্দেশ জেনে নিল। খুব শিগগির একটা স্কোয়াড যাচ্ছে প্রতিবেশী রাষ্ট্রে গেরিলা ট্রেনিংয়ের জন্য। কিছু কিছু অস্ত্র যাতে ঠিক সময়ে পৌঁছে যায় তার আয়োজন হচ্ছে। এসবের জন্যে যে অর্থ প্রয়োজন তার ব্যবস্থা অনিমেষদেরই করতে হবে। মিটিংয়ের পর সুভাষদার সঙ্গে যখন কথা বলার জন্য অনিমেষ উঠে দাঁড়ালো, ঠিক তখনই লোকটার দিকে তার নজর পড়ল। এতক্ষণ এই বড় ঘরটায় এত লোকের মধ্যে সে খেয়াল করেনি। দেখে
হতবাক হলো সে। লোকটারও প্রায় সেই অবস্থা। তারপর চট করে নিজেকে সামলে লোকটা বলল, মালফাল খাইনি, বুঝতেই পারছেন। এই সময় সুভাষদা ওদের কাছে এলো। অনিমেষ, তুমি কি আজই ফিরে যাচ্ছ? তাই তো ইচ্ছে আছে। হ্যাঁ, তোমার কলকাতা না যাওয়াই ভালো। আচ্ছা, কিভাবে ফিরবে ঠিক করেছো? দুপুরে ট্রেন ধরবো। তা যাবেন কোন দিকে? আপনিও তো নর্থ বেঙ্গল যাবেন, তাই না? একসঙ্গে যেতে পারেন আপনারা। এখন বাইরে প্রচণ্ড কুয়াশা, চারধার সাদা হয়ে গেছে। মাথার ওপর আকাশটা তাই ঘোলাটে, এমনকি শুকতারা পর্যন্ত দেখা যাচ্ছে না। ওরা ছোট ছোট দলে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ল। সুভাষ, অনিমেষ এবং সদ্য পরিচিত মানুষটি চুপচাপ গ্রামের বাকি পথটুকু পার হয়ে একটা ছোট্ট নদীর কাছে এলো। লোকটার পেছন পেছন নদী পার হলো ওরা। প্রচণ্ড ঠান্ডা জল। সুভাষ লোকটাকে বলল, আপনি তো এখানকার সব জানেন, তাহলে গাইড হয়ে আগে আগে হাঁটুন, আমরা পেছনে আসছি। তা কেন, একসঙ্গেই পা ফেলি, আসুন। দূর মশাই, এতদিন পর একসঙ্গে দেখা হলো, দুটো ব্যক্তিগত কথাও তো থাকতে পারে, বুঝছে না কেন? তা তো বটে। বলে একটু এগিয়ে হাঁটা শুরু করলো। সুভাষ কিন্তু অনিমেষের সঙ্গে কথা বলছিল না। ব্যাপারটা বুঝতে না পেরে অনিমেষ বলল, সেই প্যাকেটটা নিতে আমার সঙ্গে যেতে হবে তো? না, ওটা ফিরিয়ে দিতে হবে না। কি আছে ওতে? রিভলভার। বলে সুভাষ কাঁধের ঝুলি থেকে একটা ছোট অস্ত্র বের করে অনিমেষকে দেখালো। ঠিক এরকম। তারপরই অনিমেষকে একদম পাথর করে দিয়ে সামনে গুলি ছুঁড়ল। অনিমেষ দেখল চলতে চলতে সেই মুহূর্তে লোকটা ওদের দিকে মুখ ঘুরিয়েছিল এবং গুলিটা সরাসরি তার বুকে বিদ্ধ হতেই সে যেন কিছুটা শূন্যে উঠে গিয়ে মাটিতে গড়িয়ে পড়ল। সঙ্গে সঙ্গে ওর শরীরের কাছে ছুটে গেল সুভাষ। লোকটার ডান পকেটে একটা ছোট অস্ত্র ছাড়া কিছু পাওয়া গেল না। তখনও গুলির শব্দ সেই নির্জন রাতের ফাঁকা মাঠে গড়িয়ে গড়িয়ে আকাশের দিকে যেন এগিয়েই যাচ্ছে। অনিমেষ নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে ধাতস্থ হবার আগেই সুভাষ উঠে দাঁড়িয়ে বলল, দৌড়ে চলো। তারপর ঠিক খেয়াল নেই কতটা পথ কিভাবে ওরা পেরিয়ে এসেছে। শান্তিনিকেতনে ঢোকার মুখে সুভাষ পা থামালো। অনিমেষের চোখের সামনে তখনও যেন সেই শরীরটা মাটিতে পড়ে ছটফট করছে। এভাবে আচমকা হত্যা করার কোনো কারণ সে খুঁজে পাচ্ছিল না। লোকটি তাদের দলে না হলে এই গোপন মিটিংয়ে প্রবেশ করার সুযোগ সে পেল কি করে? তাহলে ভোর হয়ে আসছে, তুমি ফিরে যাও। লোকটা কি অন্যায় করেছিল সুভাষদা? কথা বলার সময় নেই, ও পুলিশের চর। আমাদের সঙ্গে কাজ করার ভান করে এসেছে। আমি জানি ও ট্রেনেই এসেছে, ট্রেনে যাবে। আর লরির ব্যাপারটা স্রেফ বানানো। আর তোমাকে কিংবা আমাকে আজ শ্রীঘরে ঢুকতে হতো। চোখ কান খোলা রাখো অনিমেষ। যখনই বুঝবে কেউ পথের বাধা হচ্ছে তখনই তাকে সরিয়ে দেবে। সেন্টিমেন্ট মানুষকে সবসময় দাম দিতে বাধ্য করে। লোকটার সম্পর্কে আজ বিকেলেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। যাকগে, আমি এখান থেকেই চলে যাচ্ছি। তুমি পুল পেরিয়ে ডান দিকের রাস্তাটা ধরবে। হ্যাঁ, কিন্তু প্যাকেটটা? বললাম তো, ওটা তোমার জন্য। আর শোনো, গুলি লোড করা আছে, সঙ্গে কাগজে ডেমনস্ট্রেশন দেওয়া আছে। যাও, আবার দেখা হবে। সেই ফিকে চাঁদের আলোয় অনিমেষ সুভাষকে উল্টো পথে হাঁটতে দেখল। তারপর দ্রুত পা চালালো শ্রীনিকেতনের দিকে। কনকনে ঠান্ডাতেও এখন আর অনিমেষের শীত বোধ ছিল না। পূবের আকাশ এখন ঈষৎ লালচে। বাগান পেরিয়ে অনিমেষ খিড়কি দরজার কাছে এসে দেখল সেটা বন্ধ। কয়েকবার আস্তে শব্দ করল। দরজা খুলল মাধবীলতা। তার চোখে মুখে উদ্বেগ। নিচু গলায় জিজ্ঞাসা করল, কি হয়েছে? অনিমেষ উত্তর না দিয়ে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে মাধবীলতার হাত নিজের দু হাতে টেনে নিল। মা, তুমি একদম জমে গেছো, এসো তাড়াতাড়ি ভেতরে এসো। চাতালের পাশে সব কটা দরজা বন্ধ।
দারোয়ানটার ঘুম ভাঙার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বন্ধ ঘরের উত্তাপ বড় আরামের। অনিমেষ সরাসরি খাটে গিয়ে বসে জিজ্ঞাসা করল, তুমি ঘুমাওনি? কি হয়েছে? কিছু না। তোমাকে অসুস্থ দেখাচ্ছে, শুয়ে পড়ো। না না, শুয়ে আর কি হবে, একটু বাদেই তো বের হতে হবে। তুমি কি আজই ফিরে যাবে? হ্যাঁ। কখন ট্রেন? বোধ হয় 12টা। তাহলে তো অনেকটা দেরি আছে। তোমার কিছু বলার নেই? না, তুমি ভালো থেকো, শুধু এইটুকুই। বালিশে মাথা রেখে অনিমেষ চোখ বন্ধ করল। মাধবীলতা এসে ওর পাশে বসল। তোমাকে কিন্তু আজ অন্যরকম দেখাচ্ছে। একটা লোককে চোখের উপর মরে যেতে দেখলাম লতা। সে কি? কেন? লোকটা বিশ্বাসঘাতকতা করছিল। লতা, লতা জানি না তোমার সঙ্গে আমার আবার দেখা হবে কিনা, বোধ হয় না হওয়াই ভালো। কেন? তোমায় দেখলে আমি ভীষণ দুর্বল হয়ে পড়ি। জানতাম না তো। আজ ফিরে এসে দরজা বন্ধ থেকে সেটা অনুভব করলাম। আমি দূরে থাকলে মনে হয় তুমি আমার জন্য আছো, কিন্তু কাছে এলেই ভয় হয় যদি হারিয়ে যাও। মাধবীলতা ধীরে ধীরে ওর মুখ অনিমেষের গালের ওপর রাখল। দুহাতে অনিমেষের মাথা আঁকড়ে ধরে নিজের শরীরের তাপে অনিমেষের শীতলতা ঢেকে দিয়ে বলল, আমি আছি, আমি থাকবো। 10টা নাগাদ ওরা টাকা পয়সা মিটিয়ে বেরিয়ে এলো। রিক্সা নিল না। জিনিসগুলো দুহাতে বয়ে বড় রাস্তায় চলে এলো। বেরুবার আগে মাধবীলতা প্যাকেটটা বের করে জিজ্ঞেস করল, সেই ভদ্রলোক তো এলেন না। অনিমেষ হাত বাড়িয়ে প্যাকেটটা নিল। ওটা আমার জন্যে। কি আছে জানো এতে? রিভলভার। অনিমেষ সযত্নে জিনিসটাকে লুকিয়ে রাখল, আর রাখতে গিয়ে ওর মনে পড়ে গেল। বড় রাস্তায় এসে সে জিজ্ঞাসা করল, আমার জিনিসপত্র ওরা হস্টেল থেকে এনে তোমার কাছে পৌঁছে দিয়েছিল না? আমি একটা জিনিস একদম ভুলে গিয়েছিলাম। 2টো প্যাকেট আমার কাকা আমাকে দিয়েছিলেন দুজনকে দেওয়ার জন্য। মনেই পড়ছে না ওগুলো নিয়ে আমি কি করেছি। তুমি কি ছোট 2টো প্যাকেট ওগুলোর মধ্যে পেয়েছো? না তো। কি আশ্চর্য, তাহলে গেল কোথায় ওগুলো? খুব দরকারি কিছু? জানি না, আমাকে পৌঁছে দিতে দেওয়া হয়েছিল। যা, খুব খারাপ লাগছে। তাহলে আমি ভালো করে খুঁজে দেখব। হ্যাঁ, দেখো তো। ওরা খানিকটা এগোবার পর মাধবীলতা বলল, শোনো, আমার মনে হচ্ছে তোমার একা ট্রেনে ওঠা উচিত হবে না। কিছু হবে না। হলে তো কিছু করার থাকবে না। আজ কাকে মেরে ফেলা হয়েছে তার খবর পুলিশ পেলে নিশ্চয়ই হাওয়া খুব গরম হবে। ঠিক বলেছ। তাহলে কি করা যায়? আমি তোমার সঙ্গে যাব। পাগল, তোমার স্কুল আছে না? থাক। কিন্তু তুমি সঙ্গে থাকলে কি লাভ হবে? স্বামী স্ত্রী দেখলে পুলিশ সন্দেহ করবে না। অনিমেষ মাধবীলতাকে দেখল। একটা খালি রিক্সা দেখতে পেয়ে মাধবীলতা ততক্ষণে সেটাকে থামিয়েছে। ওটায় চেপে মাধবীলতা আঁচলটা মাথায় তুলে দিল। সামান্য একটু কাপড়ের আড়াল, কিন্তু অনিমেষের মনে হলো পৃথিবীর সমস্ত সৌন্দর্য এর কাছে মুহূর্তেই ম্লান হয়ে গেল। মাধবীলতা নিঃশব্দে অনিমেষের হাতে চিমটি কাটল। আয়, কি দেখছো? অনিমেষ মুখ ফিরিয়ে নিল, কোনো কথা বলল না। অনিমেষের বুকের ভেতরে একটা লোহার বল গড়াচ্ছিল। অনেক কষ্টে নিজেকে সংযত রাখছিল সে। বাস স্ট্যান্ডের পাশ দিয়ে যেতে যেতে অনিমেষ রিক্সাওয়ালাকে থামতে বলল। এই রিক্সা, এখানে একটু একটু দাঁড়াও। ঠিক সামনেই একটা বাস দাঁড়িয়ে আছে, ওপরে লেখা সাঁইথিয়া। কি হলো? বাসে সাঁইথিয়া যাব। তুমি ঠিকই বলেছ, রিস্ক নিয়ে কোনো লাভ নেই। তুমি কি চাইছো আমি তোমার সঙ্গে না যাই? হ্যাঁ। কেন? তুমি জানো লতা। অনিমেষ আর কথা বাড়ালো না। চট করে সাঁইথিয়ার বাসটায় উঠে জায়গা খুঁজতে লাগলো। একদম পেছনের দিকে একটা সিট পাওয়া গেল। ব্যাগটা সেখানে রেখে নেমে এসে দেখল মাধবীলতা গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। রিক্সাটা তখনও চলে যায়নি। ঠিক সেই সময় আরেকটা প্রাইভেট বাস এসে স্ট্যান্ডে দাঁড়ালো। ওপরে সাদা কাগজে স্পেশাল শব্দটা লেখা, তার নিচে শান্তিনিকেতন টু কলকাতা। চমৎকার, কি সুন্দর ব্যবস্থা হয়ে গেল। তোমার আর ট্রেনে করে ফিরে দরকার নেই।
নিশ্চয়ই স্টেশনের লোক পিলপিল করছে। এই বাসটার খবর পেলে আর দেখতে হবে না, উঠে এসো চটপট। মাধবীলতার জিনিস নিয়ে অনিমেষ ভর্তি হতে যাওয়া বাসটায় উঠে পড়ল। প্রথম দিকে লেডিস সিটে সেটা রেখে জানলা দিয়ে ডাকতে মাধবীলতা ভারী পায়ে উঠে এলো। একদম টানা চলে যাবে, কষ্ট পাবে না। আর কষ্ট। ওইদিকে সাঁইথিয়ার বাস হর্ন দিচ্ছে। অনিমেষ বাস থেকে নেমে পড়তেই মাধবীলতা পেছনে ডাকল। জানলার নিচে গিয়ে দাঁড়ালো অনিমেষ। মাধবীলতা চট করে ব্যাগ খুলে একটা খাম বের করে হাতটা বাড়িয়ে দিল। কি এটা? তোমার জন্য নিয়ে এসেছিলাম, দরকার হবে। অনিমেষ খামটা খুলতে যাবে এমন সময় বাসটা আবার সজোরে হর্ন বাজালো। দৌড়ে গিয়ে বাসে উঠল সে। ততক্ষণে প্রায় ভর্তি হয়ে গেছে। লোকেরা এখন দাঁড়িয়ে আছে মাঝখানে। ভিড় সাঁতরে কোনো রকমে নিজের সিটে গিয়ে বসতেই সে মাধবীলতাকে দেখতে পেল। কলকাতার বাসের জানলায় ওর মুখ। কবে দেখা হবে বললে না তো? লিখবো। মাধবীলতা কি বলল শুনতে পেল না অনিমেষ, কারণ তখন সশব্দে বাসটা চলতে শুরু করেছে। এক পলকেই মাধবীলতার উদ্গ্রীব মুখটা মুছে গেল সামনে থেকে। মাধবীলতার বিপরীতমুখী বাসে বসে খামটা খুলে শক্ত হয়ে গেল অনিমেষ। 5টা 100 টাকার নতুন নোট খামের ভেতরে, সঙ্গে একটা সাদা কাগজে 2টো অক্ষর লেখা, ভালো থেকো। খুব পাকা জুয়ারিও ভাবতে পারেনি কংগ্রেস এই নির্বাচনে পশ্চিমবঙ্গে গরিষ্ঠতা হারাবে। কয়েকটি ব্যাপারে যে প্রতিকূল পরিস্থিতি হয়েছিল তার জন্যে এমন ভরাডুবি হবে তা বিরোধীরাও আশা করেনি। মুশকিল হলো কংগ্রেস হারলেও কোনো দলই একক গরিষ্ঠতা পেল না। যুক্ত ফ্রন্ট গঠিত হলো। এদিকে অনিমেষরা পশ্চিম বাংলা ছাড়িয়ে এখন সারা দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছিল। প্রথম বিস্ফোরণ হল 67 সালের মার্চ এপ্রিল মাসে শিলিগুড়ি মহকুমার নকশালবাড়িতে। দলে দলে গরিব শুকিয়ে যাওয়া কৃষকরা বেরিয়ে এলো ঘর ছেড়ে বেনামি জমি দখল করতে। কৃষকরা ব্যাপক হারে জমি দখল করতে লাগলো। জোরদারের হাত শক্ত করল পুলিশ। স্বাধীন ভারতবর্ষের মাটিতে মাথা তুলে দাঁড়াতে যাওয়া গরিব কৃষকের রক্ত ঝরল। তারা চেষ্টা করল পুলিশের হাত থেকে অস্ত্র কেড়ে নিতে, জোরদারকে নিরস্ত্র করতে, কিন্তু বিনিময়ে মহিলা এবং শিশুদের নৃশংসভাবে হত্যা করল পুলিশ। নকশালবাড়ির মাটিতে যে রক্ত ঝরল তার প্রতিবাদে কোনো রাজনৈতিক দল কিন্তু গলা তুলল না। যুক্তফ্রন্টে বাস করে মার্ক্সবাদীরা কিছুটা প্রতিবাদ জানানোর ঝুঁকি নিয়ে চুপ করে গেল, কারণ তখন সারা দেশে একটা গুজব ছড়িয়ে দেওয়া হয়েছিল যে মার্ক্সবাদীরা নাকি খুব কট্টর, তাদের মনোভাব জঙ্গি, শক্তি প্রয়োগ ছাড়া অন্য চিন্তা করতে পারে না। তারা এদের বিরুদ্ধে এককাট্টা হলো। কিন্তু এত চেষ্টা সত্ত্বেও যুক্তফ্রন্টকে বাঁচানো গেল না। পরস্পরকে প্রতিনিয়ত সন্দেহ এবং অবিশ্বাস করে একটি পরিবার কখনো টিকে থাকতে পারে না। তবে নকশালবাড়িতে যে আন্দোলনের সূচনা হলো তা সেখানেই আপাত দৃষ্টিতে থেমে গেলেও সারা দেশে তার প্রতিক্রিয়া হলো। নির্দেশ এসেছে এই এলাকায় যত ব্যক্তিগত মালিকানায় বন্দুক আছে তা জোর করে ছিনিয়ে নিতে হবে। সেই লিস্ট এখন অনিমেষের হাতে। আজ রাত্রে প্রথম অ্যাকশনে বের হবে সে। সিরিল এবং সে ছাড়া এই তথ্যটি কাউকে জানানো হয়নি। বিকেল হয়ে যাওয়া এই সময়টায় অনিমেষ একা বসেছিল। বড় বিষণ্ণ লাগে এই সময়টা। সন্ধ্যের খানিক বাদে সিরিল এলো, সঙ্গে জুলিয়ান। আজ ওর আসবার কথাও নয়। অনিমেষ হাত মিলিয়ে জিজ্ঞাসা করল, হঠাৎ এখানে? কিছু টাকার দরকার, কিছু ভালো মাল আসছে পাকিস্তান থেকে। কি আছে? যা আছে
তাতে একটা থানা উড়ে যাবে। ভালোই হলো, চলুন দেখি কপালে কি আছে আজ। তারপর সে জুলিয়ানকে আজকের পরিকল্পনার কথা খুলে বলল। সিরিল চুপচাপ শুনছিল। শেষ হলে বলল, আজ রাতেই এখান থেকে হাওয়া হয়ে যেতে হবে। আমি গাড়ির ব্যবস্থা করে ফেলেছি, পানিরামের গাড়ি। ওর গ্যারেজে 3টে জিপ আছে। চাবি কার কাছে থাকে আমি জেনে এসেছি। কাজ শেষ হলে কোথায় যাওয়া হবে? শিলিগুড়ি চলে যাব। মোটেই তা করতে যাবেন না। শিলিগুড়ি এখন খুব গরম। রাত্রে জিপ দেখলে পুলিশ ছাড়বে না। জিপ নিয়ে সোজা নাগরাকাটায় চলে যান। সেখানে রাতটুকু কাটিয়ে ভোরের ট্রেন ধরে হাসিমারায় ফিরে আসবেন। ওখান থেকে ভুটানের বর্ডার মিনিট 15 রাস্তা। পুলিশ জিপ খুঁজে পেলে ভাববে শিলিগুড়ির দিকেই গিয়েছেন। আবার উল্টো রাস্তায় ফিরে যেতে পারেন, একথা ওদের মাথায় ঢুকবে না। রাত 12টায় একদম মৃত হয়ে যায় স্বর্গছেঁড়া। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। অনিমেষ আর জুলিয়ান মিলগুলোর সামনে এসে দাঁড়ালো। সিরিলকে বলা হয়েছে মেচুয়া পুল থেকে স্কোয়াডের বাকি সবাইকে নিয়ে ছড়িয়ে ছিটিয়ে সেখানে চলে আসতে। অনিমেষের একটুও উত্তেজনা হচ্ছিল না। সে একবার পেটের ভেতর গোঁজা অস্ত্রটা দেখে নিল। সুবাসদার দেওয়া জিনিসটা খুব ভালো। একদিন বৃষ্টির রাত্রে সে নিয়ম কানুন মেনে পরীক্ষা করেছিল। হাত কাঁপেনি, কিন্তু একটি গুলি ছোঁড়ার অভিজ্ঞতা ছাড়া তার কোনো সম্বল নেই। বরং জুলিয়ানের হাতের ঝোলার মধ্যে যে মালগুলো আছে তা অনেক নিরাপদ। অ্যাক্টিভ করে ছুঁড়ে দাও, একসঙ্গে অনেকটা জায়গা উড়ে যাবে। অনিমেষ চারপাশে তাকালো। সামনেই ওদের স্কুল। এখন অবশ্য নামেই স্কুল, আসলে কিছু ভাঙাচোরা টিনের ঘর আর পুজো মণ্ডপ। কিন্তু এখানেই ভবানী মাস্টার ওদের পড়াতেন। সেই 47 সালের 15ই অগস্ট এই স্কুলের সামনে সে জাতীয় পতাকা তুলেছিল। কানের পর্দায় এখনো বন্দে মাতরম চিৎকারটা মাখামাখি হয়ে আছে। ছায়ায় ছায়ায় সিরিল বেরিয়ে এলো। রেডি। তুমি চলে যাও আগে। হাওয়া দেখলে সিটি দেবে। আমরা আসছি। মোট 8 জন চৌমাথায় এসে ওরা পজিশন নিয়ে দাঁড়ালো। পানিরামের বাড়ি দেখা যাচ্ছে। নিঝুম এই রাতে সেখানে একটাও আলো নেই। ঠিক এই সময় সিটি বাজল। তীক্ষ্ণ একটা শব্দ আচমকা কানের পর্দায় স্ক্রুর মতো পেঁচিয়ে ঢুকে যেতেই অনিমেষ সোজা হয়ে দাঁড়ালো। পাঁচিলটা কাঁধ বরাবর। ওরা সবাই ডিঙিয়ে এপারে চলে এলো। গেটে ভেতর থেকে তালা দেওয়া। একজন একটা ছোট লোহার রডে চাপ দিয়ে তালাটাকে খোলার চেষ্টা করতেই শব্দ হলো। সঙ্গে সঙ্গে কুকুর ডেকে উঠল ভেতরে। ততক্ষণে তালা খুলে গেছে। ওরা চট করে বাড়ির দেওয়ালের দিকে সরে এলো। কুকুরটা তখন প্রবল শব্দে ডেকে যাচ্ছে। একটা মানুষের গলাও শোনা গেল। কুকুরটাকে ধমকাচ্ছে। অনিমেষ দেখল ছোট ঘরের দরজাটা খুলে গেল। একটা মাঝবয়সী লোক সন্দেহ নিয়ে ঘর থেকে বেরিয়ে চারপাশ দেখতে লাগলো। অনিমেষরা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে চট করে নজর পড়া সম্ভব নয়, কিন্তু লোকটাকে বাড়তে দেওয়া উচিত নয়। ওপরের লোকটা তখনও ঝুঁকে আছে বারান্দায়। কুকুরের চিৎকারও কমেনি। গেটের তালা যে ভাঙা হয়েছে দারোয়ান বোধহয় ভাবতে পারেনি, কারণ সেটা ফাঁক করা ছিল না। একটু অসতর্ক হয়েই লোকটা ঘুরে দেখার জন্য এপাশে এলো। কাছাকাছি আসতেই সিরিল আচমকা ওর মাথায় আঘাত করল। একটাও শব্দ বের হলো না। কাটা কলা গাছের মতো লোকটা মাটিতে নেতিয়ে পড়ল। ওরা দ্রুত শরীরটাকে কার্নিশের নিচে নিয়ে এলো, যাতে ওপর থেকে এ ব্যাপারটা দেখা না যায়। তখনই ওপর থেকে চিৎকার এলো, দারোয়ান, সব ঠিক হ্যায়? আরে হারামি, কাহা হ্যায় তুম? অনিমেষ ইশারায় সবাইকে চুপ করে থাকতে বলে গুটি গুটি পায়ে বারান্দায় উঠে এসে সদর দরজার পাশে দাঁড়ালো। লোকটার মনে সন্দেহ ঢুকেছে। কুকুরটাকে টানতে টানতে সে ভেতরে ঢুকে গেল।
ভেতরে তখন অনেকগুলো গলা কথা বলছে। তারপর পায়ের শব্দ পাওয়া গেল। অনিমেষরা ততক্ষণে প্রস্তুত। বিরক্ত গলায় কিছু বলতে বলতে কেউ দরজাটা খুলতেই কুকুরটা তীরের মতো ছিটকে বেরিয়ে এলো, কিন্তু বারান্দার শেষ প্রান্তে পৌঁছবার আগেই আর্ত চিৎকার করে বেচারাকে শুয়ে পড়তে হলো। সিরিলের সঙ্গীদের মধ্যে একজন এত চটপটে হাতে কাজ শেষ করতে পারবে তা অনিমেষও ভাবতে পারেনি। ফলে যে লোকটা দরজা খুলেছিল সে হতভম্ব হয়ে দাঁড়িয়ে ওদের দেখে ঠক ঠক করে কাঁপতে লাগলো। অনিমেষ লোকটির সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, পানিরাম কোথায়? 3-4 বার কথা বলার চেষ্টা করে শেষ পর্যন্ত লোকটা আঙুল দিয়ে ভেতরটা দেখিয়ে দিল। লোকটাকে সঙ্গে নিয়ে অন্দরে ঢুকে পড়ল তারা। বেশ বড় বাড়ি। চারপাশের ঘরগুলোর কিছু মুখ কৌতূহলে হকচকিয়ে গেল। আপনারা সবাই বেরিয়ে আসুন, নইলে এই লোকটিকে মেরে ফেলা হবে। অস্ত্রটি বের করে লোকটির শরীরে ঠেকালো অনিমেষ। সঙ্গে সঙ্গে লোকটি ধপ করে মাটিতে বসে পড়ল। ম্যাজিকের মতো কাজ হয়ে গেল তৎক্ষণাৎ। পিল পিল করে 5-6 জন নারী পুরুষ জড়সড় হয়ে ঘরের কোনায় এসে দাঁড়ালো। সিরিল গিয়ে ঘরগুলো দেখে এলো, এসে ঘাড় নাড়ল, কেউ নেই। ঠিক তখনই একটা গুলির শব্দ হলো আর অনিমেষ দেখল ওদের দলের একটি ছেলে ছিটকে পড়ে গেল। অনিমেষ দ্রুত মুখ তুলে একটা মোটা লোককে দেখতে পেল। 2 হাতে বন্দুক নিয়ে আবার টিপ করছে। কিছু বোঝার আগেই বিস্ফোরণ ঘটে গেল ওপরে। জুলিয়ানের হাত শূন্য থেকে নেমে আসার আগেই দোতলার কাঠের রেলিংয়ের একাংশ খসে গেল। বন্দুকধারী উবু হয়ে বেশ আর্তনাদ করতে লাগলো। 2 জনকে এদের পাহারায় রেখে অনিমেষরা ওপরে উঠে এলো। সিরিল চটপটে হাতে লোকটিকে তুলে ধরল। क्या পানিরাম জি, क्या हुआ? সর্বাঙ্গে রক্ত ঝরছে, হাতের বন্দুক পড়ে গেছে। লোকটা তখনও গোঙাচ্ছে। গুলি করলেন কেন? আর দেরি করা ঠিক হবে না। শব্দ পেয়ে লোকজন ছুটে চলে আসতে পারে। চটপট, জলদি। বেশিক্ষণ সময় লাগলো না 2টো বন্দুক হাতাতে। পানিরামের শোয়ার ঘরের সিন্ধুকে টাকার স্তূপটা পাওয়া গেল। 2টো বাজারের থলেতে পুরে নিল সেগুলোকে। সিরিল সোনার গয়নাগুলোর দিকে হাত বাড়াতে যাচ্ছিল, নিষেধ করল অনিমেষ। ওগুলো নিলে ঝামেলা পারবে, তুমি গাড়ির চাবি জোগাড় করো। এক লাফে নিচে নেমে গেল সিরিল। অনিমেষ দ্রুত বারান্দায় গিয়ে বাইরের দিকটা দেখল। আশেপাশে লোকজনের গলা পাওয়া যাচ্ছে। গুলির শব্দে ঘুম ভেঙে গেছে এ তল্লাটের মানুষের। আর এখানে থাকা যায় না। ভেতরের বারান্দায় আসতেই জুলিয়ানের গলা পাওয়া গেল। আজ বদলা হলো পানিরাম বাবু। এতদিনে যে রক্ত শুষেছেন গরিব মানুষের, তার হিসেব মেটালেন আজ। কথাটা শেষ করে ইঙ্গিত করতেই সিরিলের সেই সঙ্গীটি যে কুকুরটাকে ঠান্ডা করেছিল তার হাত চলল। অনিমেষ দেখল বসে থাকা বিরাট শরীরটা লাশ হয়ে গেল। অনিমেষ আবিষ্কার করল এই ছারপোকাটির মৃত্যু চোখের সামনে দেখে তার একটুও খারাপ লাগলো না, বরং অদ্ভুত শান্ত হয়ে গেল নার্ভগুলো। চট করে মনে পড়ে গেল নিচের মাটিতে ওদের একজন শুয়ে আছে। ওরা এবার নিচে নেমে এসে ছেলেটির পাশে দাঁড়ালো। এক পলকেই বোঝা যায় প্রাণ গুলি লাগা মাত্রই চলে গেছে। বুকের ওপর অনেকটা রক্ত মাখামাখি হয়ে আছে। জুলিয়ান নিচু গলায় নির্দেশ দিতেই ছেলেরা শরীরটাকে তুলে নিল। ঘরের কোনায় দাঁড়ানো লোকগুলোর দিকে তাকিয়ে অনিমেষ বলল, 10 মিনিটের মধ্যে যে ঘর থেকে বেরোবে তাকেই পানিরাম বানিয়ে দেবো। ওরা বারান্দায় এসে দেখল অন্তত 15 লোক গেটের বাইরে জমা হয়ে গেছে। যদিও এখানে বেশ অন্ধকার, মুখের আদল পরিষ্কার দেখা যায় না, তবু কোনো সুযোগ নিতে চাইল না অনিমেষ। শূন্যে মুখ করে গুলি ছুঁড়ল আচমকা। সঙ্গে সঙ্গে হুড়োহুড়ি পড়ে গেল জটলাটার মধ্যে। কে আগে পালাতে পারে সে চেষ্টা চলল এবার। পাশের গ্যারেজ থেকে একটা জিপ নিয়ে সিরিল তখন প্রায় নিঃশব্দে এসে দাঁড়িয়েছে সামনে। 2টো গাড়ি পাওয়া গেল না, একটার আবার ইঞ্জিন খারাপ। ওরা সন্তর্পণে মৃত ছেলেটিকে জিপের পেছনের 2 সিটের মাঝখানে শুইয়ে দিয়ে উঠে বসল এক এক করে। জায়গা কম হচ্ছিল, কিন্তু তা নিয়ে কেউ কোনো কথা বলল না। জিপ
চলতে আরম্ভ হওয়ার আগে অনিমেষের মনে পড়ে গেল 1 মিনিট দাঁড়াতে বলে সে লাফিয়ে নেমে পকেট থেকে কালো চক বের করে সাদা দেওয়ালের ওপর দ্রুত হাতে লিখল, নকশাল বাড়ি লাল সেলাম, গরিব মানুষের শত্রু পানির আমরা, সাবধান। চটপট লিখে জিপে উঠতেই জুলিয়েন বলল, হাতের লেখার প্রমাণ রেখে গেলেন। আজ থেকে যুদ্ধ শুরু হয়ে গেল তখন সারা শরীর দিয়েই তো প্রমাণ রাখছি। গেট পার হবার সময় জুলিয়েন দাঁড়িয়ে ঝোলা থেকে বস্তুটি বের করে পানিরামের বাড়ির উপর ছুঁড়ে মারল। প্রচণ্ড শব্দে স্বর্গ ছেঁড়া কেঁপে উঠতেই ওরা রাস্তায় এসে পড়ল। একটি মানুষকেও কাছাকাছি দেখা যাচ্ছে না। জিপ ছুটল নাগরা কাটার দিকে। অনিমেষ একটা পা বাইরে রেখে সামনের সিটে কোনো মতে বসে আছে। তার পাশে জুলিয়েনের পায়ের নিচে থলে ভর্তি টাকা। পেছনের একটি ছেলের হাতে বন্দুক দুটো। কেউ কোনো কথা বলছিল না। মুখে কোনো শব্দ কেউ না করলেও প্রত্যেকেই মৃতদেহটির কথা ভাবছিল। যাবার সময় সে সবার মতোই সহজ ভঙ্গিতে হেঁটে গিয়েছিল। এখন তার শরীর নিথর, জিপের মেঝেতে থলের মতোই পড়ে আছে। প্রথম অ্যাকশনেই একটা বড় দাম দিতে হলো। ডান দিকে বানারহাটকে রেখে ডায়না নদীর ওপর উঠে অনিমেষ সবাইকে গাড়ি থেকে নামতে বলল। সিরিল ধীরে ধীরে গাড়িটাকে পেছনে নিয়ে গেল। ওরা নিঃশব্দে নিচে নেমে এলো। ওরা সেই আবছা অন্ধকারে ঘুরে ঘুরে ঠিক ব্রিজের নিচে একটা নরম জায়গা পেল। অনিমেষ দেখল জায়গায় অনেকটা বালি, পাথর টাথর বড় একটা নেই। সিরিল বলল, আমরা সবাই একমত তো সোমরার ডেড বডি ওর মায়ের কাছে পৌঁছে দেওয়ার কথা? অসম্ভব, সেটা করলে পুরো দল ধরা পড়ে যাবে। তোমার কি ইচ্ছে? সবাই চুপ করে থাকলো কিছুক্ষণ। অনিমেষ বুঝতে পারছিল এদের অনেকের কান্নায় সিরিল প্রকাশ্যে কাঁদছে। অনেক চেষ্টার পর নিজেকে শান্ত করল সিরিল। শুধু আমার কথা শুনে সোমরা বাড়ির থেকে বেরিয়ে এসেছিল। আমি ওর মায়ের সামনে কখনো যেতে পারবো না। ঠিক আছে, এখানেই হোক। সিরিল 3 জনকে সঙ্গে নিয়ে জিপ থেকে সোমরার শরীরটাকে পরম যত্নে বয়ে নিয়ে এলো সেখানে। এই পাতলা অন্ধকারেও বোঝা যাচ্ছিল ছেলেটার মুখ অত্যন্ত স্বাভাবিক, যেন গভীর ঘুমের ভেতর স্বপ্ন দেখছে সে। অনিমেষ জানে না এই কালো ছেলেটি রাজনীতি বুঝত কিনা, লেখাপড়া কতদূর শিখেছে, আদৌ শিখেছে কিনা তাও তার জানা নেই। কিন্তু একটা নতুন ভারতবর্ষ তৈরি করার যে স্বপ্ন এখন তাদের চোখে, এই ছেলেটি তার শরিক ছিল। কিংবা এসবের কিছুই সে তেমন করে জানত না। বন্ধুর কথায় হয়তো অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে চেয়েছিল। কিন্তু অনিমেষের মনে হলো আসন্ন বিপ্লবের ভিত তৈরি করতে সে একটা ইট পাতল। জুলিয়েনের মাথা ঠিক ছিল। চটপটে হাতে সে ছেলেটির পকেট দেখে নিল। একটা চারমিনারের প্যাকেট, দেশলাই আর গোটা 3 টাকা ছাড়া কিছু নেই। কিন্তু বুকের ওপর নেতানো ক্রস দেওয়া চেইনটাকে সযত্নে খুলে নিয়ে সে সিরিলের হাতে গুঁজে দিয়ে উঠে দাঁড়িয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ বিড়বিড় করে ঠোঁট নাড়ল। তারপর কপালে 2 কাঁধে হাত ছুঁয়ে অনিমেষের দিকে তাকালো। অনিমেষ সঙ্গীদের দিকে এগিয়ে এলো। কমরেডস, এটা অত্যন্ত বেদনার যে আমাদের একজন সাথী আজ প্রথম অ্যাকশনের দিনেই শহীদ হলেন। আসন্ন বিপ্লবের সূচনায় এই মৃত্যু আমাদের যদিও নিঃসঙ্গ করল, কিন্তু আমি বিশ্বাস করি আমাদের উদ্যমকে আরো শক্তিশালী করবে। যা সত্য তা আমাদের মানতেই হবে। আসুন আমরা সবাই কমরেড সোমরার কাছে শপথ করি, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা যেন তার আত্মার অপমান না করি। অত্যন্ত যত্নে সোমরার শরীর গর্তের ভেতরে ত্রিপলের ওপর শুইয়ে দিয়ে ত্রিপলের অন্য প্রান্তটি দিয়ে
ঢেকে দেওয়া হলো। কমরেড সোমরা, যুগ যুগ জিও। যুগ যুগ জিও, যুগ যুগ জিও। নকশালবাড়ি, লাল সালাম। লাল সালাম, লাল সালাম। কমরেড সোমরা, লাল সালাম। সামান্য বালি ছড়িয়ে দিয়ে এক এক করে বোল্ডারগুলো সাজানো হলো শরীরের ওপর। এবার প্রত্যেকে বালি চাপিয়ে দিতে লাগলো গর্তে। নকশালবাড়ি, লাল সালাম। লাল সালাম, লাল সালাম। লাল সালাম, লাল সালাম। কমরেড সোমরা, লাল সালাম। লাল সালাম, লাল সালাম। লাল সালাম, লাল সালাম। শুনছেন গপ্পমীরে ঠেকের বিশেষ নিবেদন, সমরেশ মজুমদারের কালোজয়ী উপন্যাস কালবেলার ৮ম পর্ব। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে বাকিটা শোনা যাক। নাগরাকাটা স্টেশনের মাইল খানেক আগেই ওরা জিপটাকে বড় রাস্তা থেকে ডান দিকের জঙ্গলে ঢুকিয়ে দিল। যতটা সম্ভব জিপ থেকে হাতের ছাপ মুছে ফেলা হলো। সিরিল ইঞ্জিনের তারগুলো ছিঁড়ে রেখে দিয়ে দাঁত বের করে হাসল। মুশকিল হলো বন্দুক দুটো নিয়ে। জুলিয়ান পথ বাতলালো। নাগরাকাটায় ঢোকার মুখে ওর পরিচিত এক ডেরায় বন্দুক দুটি জমা রেখে যাবে। বিশ্বাসী লোক, প্রয়োজনে পেতে অসুবিধে হবে না। আর ঠিক হলো টাকা নিয়ে জুলিয়ান একাই চলে যাবে। নাগরাকাটা থেকে দলটা আপাতত ভেঙে যাবে। ঠিক 10 দিন বাদে ফুন্টশিলিংয়ে সবাই দেখা করবে। জায়গাটা ঠিক করে নেওয়া হলো। জঙ্গল থেকে বেরিয়ে ছোট ছোট দলে ভাগ হয়ে ওরা হাঁটা শুরু করলো। নাগরাকাটার মুখে এসে জুলিয়ান অনিমেষের দিকে হাত নাড়ল। তারপর বাঁদিকে নেমে গেল সঙ্গীকে নিয়ে। ওদের দুজনের হাতে দুটো বন্দুক আর দুটো ব্যাগ। লোকটার সাহস আছে প্রচণ্ড। জঙ্গল ছাড়ার আগে সে প্রস্তাব দিয়েছিল, এখন যেহেতু কারো বাড়ির সঙ্গে যোগাযোগের কোনো উপায় নেই, তাই প্রয়োজনের খরচ চালাতে অর্থের প্রয়োজন হবেই। সেক্ষেত্রে পানিরামে টাকা থেকে প্রত্যেককে 100 করে টাকা দিয়ে দেওয়া হোক। অনিমেষের কিন্তু এতে সায় ছিল না। সাধারণ ডাকাতির পর্যায়ে পড়ে যাচ্ছে যেন ব্যাপারটা। যদিও তার নিজের কাছে সামান্যই কিছু অর্থ আছে, কিন্তু এ কথা ঠিক যে অন্যান্যদের পকেটে কিছু নাও থাকতে পারে। তবু ওখান থেকে টাকা নেওয়াতে তার কেন জানি অস্বস্তি হচ্ছিল। জুলিয়ান বোঝালো, আমরা তো যুদ্ধের জন্যই টাকাটা নিচ্ছি। যদি শুধুমাত্র টাকার অভাবেই কেউ ধরা পড়ি, তাহলে বিপ্লবটা করবে কে? আমরা বিলাসের জন্য এই টাকা নিচ্ছি না অনিমেষ, প্রয়োজন মেটাতে নেওয়া। বন্দুকের গুলি কেনার মতোই স্বাভাবিক। সকালে যে ট্রেনটা এলো সেটা একদম ফাঁকা। অনিমেষ আর সিরিল অন্যদের কাছ থেকে বিদায় নিয়ে একটা ফাঁকা কামরায় উঠে বসল। সিরিল টিকিট কাটতে চেয়েছিল, কিন্তু তাকে নিষেধ করল অনিমেষ। এই ভোরে কাউন্টারে গেলে রেল কর্মচারীটি মনে রাখবে তাদের। মাত্র 2 জন লোক চাদর মুড়ি দিয়ে এক কোনায় ঢুলছিল। অনিমেষ ঠিক করল সামনের কোনো স্টেশনে টিকিট কেটে নেবে। এসব ট্রেনে চেকার বড় একটা ওঠে না। জানলার ধারে বসার পর প্রথম ক্লান্তি বোধ করল অনিমেষ। একটা পুরো রাত কিভাবে উত্তেজনার মধ্যে কেটে গেছে টেরও পাওয়া যায়নি। এখন শরীরে ভার বোধ হচ্ছে। সিরিল ট্রেনে উঠেই একটা বেঞ্চিতে টান টান হয়ে শুয়ে পড়েছিল। এর মধ্যেই তার ঘুমন্ত শরীর থেকে মৃদু নিঃশ্বাস বের হচ্ছে। মুখখানা শিশুর মতো শান্ত। একে দেখলে কে বলবে যে গত রাতে এক দুঃসাহসিক অভিযানে অংশ নিয়েছে? কিন্তু ক্লান্তি বোধ করলেও অনিমেষের ঘুম আসছিল না। জানলার বাইরে পৃথিবীটা একটু একটু করে ফর্সা হয়ে কচি চেহারা নিয়েছে। নরম কলাপাতার মতো রোদ জঙ্গলের শরীরে। দুপাশে গাছগাছালি আর চা বাগান রেখে ট্রেন ছুটছিল হাসি মারার দিকে। অনিমেষ চোখ বন্ধ করল।
যুদ্ধ আরম্ভ হয়ে গেল। এবার নির্যাতিত জনসাধারণ বুঝতে পারবে তারা ওদের বন্ধু। এইসব ছোট ছোট মশালগুলো একসময় বিরাট অগ্নিকুণ্ডের চেহারা নেবে সারা দেশ জুড়ে। নির্যাতিত মানুষের সেই পথে নেমে আসা স্রোতে ভেসে যাবে বুর্জোয়া ফ্যাসিবাদীর দুর্গ। আজ এই মুহূর্তে স্বর্গছেড়ায় কি হচ্ছে? অনুমান করা যায় এখন পুলিশ ছুটে গিয়েছে বানারহাট থেকে। দলে দলে মানুষ এসে ভিড় করেছে পানিরামের বাড়ির সামনে। ডাকাতির গল্প মুখে মুখে ছড়াচ্ছে নিশ্চয়ই, কিন্তু সেই সঙ্গে লেখাগুলোও পড়ছে লোকে। যদি কেউ তাদের চিনে ফেলে পরোয়া নেই, অন্তত ওই লেখাগুলো স্বর্গছেড়ার গরিব কুলি মজুরদের মনে গাঁথা হয়ে যাচ্ছে। সমস্ত দেশ একটু একটু করে নকশাল বাড়ি হয়ে উঠছে। তবে রেডিও শুনলে অবশ্য মেজাজ খারাপ হয়ে যায়। এই সব ঘটনার বিবরণ দিতে গিয়ে বলা হচ্ছে সমাজ বিরোধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। যে খবরটা সবচেয়ে আনন্দের তা হল সাধারণ মানুষ নকশালপন্থীদের জন্য মৌন সমর্থন রাখছে। ঘর ছাড়া ছেলেগুলোকে আশ্রয় বা খাবার দেওয়ার ব্যাপারে অনেকেই প্রশ্রয়ের হাত বাড়িয়ে দিচ্ছেন। সাধারণ মানুষ এখনও সক্রিয়ভাবে বিপ্লবে যোগ দেয়নি, কিন্তু এভাবে যদি এগিয়ে যায় তাহলে তাদের দরজা খুলবেই। স্বর্গছেড়ায় এর মধ্যে কতগুলো মারাত্মক ঘটনা ঘটে গেছে বলে খবর এসেছে। এই মুহূর্তে অনিমেষ, সিরিল এবং জুলিয়েনকে পুলিশ গরু খোঁজা খুঁজছে। দ্বিতীয় ঘটনাটি হল অনিমেষের অস্তিত্ব আবিষ্কার করার পর পুলিশ চা বাগানে গিয়েছিল। মহিতোষকে থানায় নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে কি কথাবার্তা হয়েছে অনিমেষ খবর পায়নি, তবে থানা থেকে ফিরে এসে মহিতোষ লম্বা ছুটি নিয়ে ছোট মাকে সঙ্গে করে জলপাইগুড়িতে চলে গেছেন। নদীর ওপর তাঁবু পেতে বিরাট কর্মযজ্ঞ চলছে। অনিমেষের আপাতত আশ্রয় এখানেই। ওর বয়সী যে ছেলেটি কন্ট্রাক্টরের অধীনে কাজ করছে তার সঙ্গে দলের মাধ্যমেই যোগাযোগ হয়েছিল কিছুদিন আগে। একদম নিম্ন মধ্যবিত্ত পরিবারের এই ছেলেটির বুকে উত্তাপ আছে। নাম করুণা সিন্ধু। আকাশে মেঘ করেছিল। তাঁবুতে বসে চিঠি লেখা শেষ করল অনিমেষ। নাম সই করল না। কেউ চিঠিটা পড়লে রাজনীতির গন্ধ পাবে না, কিন্তু যাকে চিঠি লিখছে সে বুঝবে। মাধবীলতাকে লেখা এটি তার চতুর্থ চিঠি। শান্তিনিকেতন থেকে ফিরে আসার পর সে একতরফা চিঠি লিখে যাচ্ছে। মাধবীলতার কাছ থেকে উত্তর পাওয়ার উপায় নেই। মাধবীলতাকে নিজের আস্তানা ঠিকানা দেওয়ারও উপায় নেই। অনিমেষ চিঠিটা ভাঁজ করে ফেলার আগে আরেকবার পড়ে নিল। এবার সে সম্বোধন করেনি, সরাসরি শুরু। তুমি কেমন আছো জানি না, তবে আমার জন্য তুমি ভালো থাকবেই এটা জানি। কেমন স্বার্থপরের মতো শোনাচ্ছে, তবু তোমার কাছেই তো আমি স্বার্থপর হতে পারি। ছটফট করছি কাজ শুরু করতে, কিন্তু কিছুদিন হলো চুপচাপ বসে থাকা ছাড়া কোনো উপায় দেখছি না। এই যে কি যন্ত্রণা তা তুমি বুঝবে না, কিন্তু আমি বিশ্বাস করি পৃথিবীটা পাল্টে যাবেই। আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে তা করতে হবেই। শান্তিনিকেতন থেকে ফেরার পর বেশি করে তোমার কথা মনে পড়ছে। চোখ বন্ধ করলেই তোমার মুখের প্রতিটি টান দেখতে পাই। আইন কিংবা ধর্ম কি বলবে জানি না, কিন্তু আমি চিৎকার করে বলতে পারি তুমি আমার স্ত্রী। কিন্তু আমি তোমাকে আমার সঙ্গে কাজ করতে বললাম না কেন? কেন তোমাকে দূরে সরিয়ে রাখলাম? যে কেউই প্রশ্ন করতে পারে। হয়তো একজন প্রকৃত কমিউনিস্টের এটা অপরাধ, যে কমিউনিজমে বিশ্বাস করে তার কর্তব্য আরেকজনকে সেই বিশ্বাসে উদ্বুদ্ধ করা। কিন্তু আমি যখন বুঝলাম তুমি আমার এই আমিটাকেই গ্রহণ করেছো, আমার আর সব কাজকর্মে তুমি বাধাও দেবে না, মুখ ফুটেও কিছু বলবে না, তখন তোমার উপর কিছু চাপিয়ে দিতে চাইনি। কিন্তু তোমার সমস্ত ভালো মন্দের জন্য আমি নিজের কাছে দায়বদ্ধ। অথচ এই মুহূর্তে যদি তুমি অসুস্থ হও, তবু আমি তোমার পাশে দাঁড়াতে পারবো না। এই যে কি যন্ত্রণা তা কি করে বোঝাইল তা। কবে দেখা হবে জানি না, আদৌ দেখা হবে কিনা তাও জানি না, কিন্তু আমি প্রতি মুহূর্তে তোমার স্পর্শ পাচ্ছি।
ইনল্যান্ড লেটারের ওপর গোটা গোটা অক্ষরে মাধবীলতার নাম ঠিকানা লিখে তাঁবুর বাইরে এসে দেখল করুণা সিন্ধু আসছে। এখন সকাল, চারদিকে ফিনফিনে রোদের ছড়াছড়ি, কুলিরা এখনো কাজে নামেনি। করুণা সিন্ধু কাছে এসে বলল, আপনার কপাল ভালো বলতে হবে। আপনি শিলিগুড়ি যাবেন বলছিলেন, তৈরি হয়ে নিন। আধ ঘন্টার মধ্যে আমাদের একটা জিপ ছাড়ছে, সন্ধে নাগাদ শিলিগুড়ি থেকে ঘুরে আসবে। আমি একটু গায়ে পড়ে কাজটার দায়িত্ব নিলাম, অতএব আপনি সঙ্গে যেতেই পারেন। ও, আপনাকে একটা অনুরোধ করব, দাড়িটা কেটে ফেলুন। সে কি? লোকে নিজেকে লুকোতে দাড়ি রাখে, তাই দাড়ি দেখলেই অনেকে সন্দেহের চোখে তাকায় আজকাল। তাছাড়া আপনাকে যারা চেনে তারা দাড়ি দেখেই অভ্যস্ত। শিলিগুড়ি শহরে পৌঁছে অনিমেষ করুণা সিন্ধুর কাছে বিদায় নিল। ঠিক হলো বিকেল 4টের সময় স্টেট বাসের টার্মিনাসের সামনে সে ওদের জন্য অপেক্ষা করবে। জিপ চলে গেলে অনিমেষ হাঁটা শুরু করল। দুপাশের বাড়ির দেওয়ালগুলোয় আন্দোলনের নানান স্লোগান লেখা, অথচ লোকজন যে সেগুলো খুব আগ্রহের সঙ্গে পড়ছে এমন দৃশ্য তার চোখে পড়ল না। কিছু দূর যেতে যেতে আর এক ধরনের পোস্টার চোখে পড়ল অনিমেষের। হঠকারী দূর হঠ, সিআইএর দালাল নকশাল নিপাত যাক, দেওয়ালে লিখে বিপ্লব হয় না, হবে না। যারা এই স্লোগান লিখেছে তারা নিজেদের অস্তিত্ব লুকোয়নি, অর্থাৎ বিরোধ শুরু হচ্ছে, এবং তা হচ্ছে আর এক প্রকার মার্ক্সবাদীদের সঙ্গেই। চমৎকার। রাস্তার পাশে ডাকবাক্সে মাধবীলতাকে লেখা চিঠি ফেলে বারিন্দার দোকানের কাছাকাছি এসে অনিমেষ দাঁড়াল। একটু এগোতেই বারিন্দার দোকান নজরে এলো, বন্ধ। কি ব্যাপার? ভেতরে ভেতরে একটু নার্ভাস হয়ে পড়ল অনিমেষ। কি করবে বুঝে ওঠার আগেই সে ছেলেটাকে দেখতে পেল। বারিন্দার দোকানে কাজ করে যে ছেলেটা, সে জানালো, পার্টির বাবুরা খুব শাসিয়ে গিয়েছিল দাদাকে। নকশালদের সঙ্গে নাকি দাদা যোগাযোগ রাখে। দাদা অস্বীকার করেছিল, কিন্তু ওরা বিশ্বাস করেনি। তারপর পুলিশ এসে একদিন খুব জেরাটেরা করে গেল। আমি ভাবলাম আর দোকানে আড্ডা বসবে না, কিন্তু কোথায় কি, ওই ছেলেগুলোর আশা বন্ধ হলো না। শেষে এই গত রাতে ওরা এসে হামলা করলো, বোমা মারলো, আর দাদাকে দোকান থেকে বের করে প্রায় মেরেই ফেলেছিল। অল্পের জন্য বেঁচে গেছে। ওরা বলে গেছে দোকান যেন খোলা না হয় আর। ওদের চেনো? হ্যাঁ, পার্টির বাবুরা। বারিন্দা এখন কোথায়? বাড়িতেই। সকালে আমাকে পাঠালো হালচাল দেখতে, আমি এসে আপনাকে দেখতে পেলাম। অনিমেষ আর সময় নষ্ট করল না। ছেলেটিকে সেখানেই ছেড়ে দিয়ে একটা রিক্সা নিয়ে শটান বারিন্দার বাড়ি পৌঁছল। বারিন্দার ঘরের সামনে দাঁড়িয়ে চমকে উঠল অনিমেষ। সর্বাঙ্গে ব্যান্ডেজ, বারিন্দা শুয়ে আছেন। চোখ, নাক এবং ঠোঁট ছাড়া মুখ দেখা যাচ্ছে না। ওকে দেখা মাত্র বারিন্দা বললেন, অনেকদিন পর রেস্ট নিচ্ছি ভাই। এইভাবে শুয়ে থাকা তো হয় না, তুমি বসো ভাই। কি হয়েছিল বারিন্দা? ইংরেজরা বলে না, এসবই খেলার একটা অঙ্গ, তাই। কিন্তু তুমি খবর পেলে কি করে? তোমার তো এখন হাসি মারে থাকার কথা। আপনার দোকানে গিয়ে দেখলাম সেটা বন্ধ। বেরিয়ে এসে আপনার অ্যাসিস্ট্যান্টের দেখা পেলাম। তুমি দোকান খুঁড়ে এসেছো? খুব অন্যায় করেছো। তোমার এখানে আসা উচিত হয়নি। মানে? যা হবার তা তো হয়েই গেছে। মানে আমার দোকানের ওপর ওদের নজর আছে। এ বাড়ির মুখেও গলিতেও ওরা নজর রাখছে। তুমি এখান থেকে যখন বেরোবে তখন সতর্ক হয়ে বেরিও। আপনি কি আমাকে খুলে বলতে চাইছেন না বারিন্দা? অনিমেষ, এসব নিয়ে কম চিন্তা করাই ভালো। তবু যখন তুমি জানতে চাইছো বলছি। কিছুদিন হলো সিপিএম নকশালপন্থীদের সঙ্গে সংঘর্ষে নেমেছে। এরা সিআইএর চর, বিদেশি টাকায় গোলমাল করতে চাইছে। এইসব প্রচার ছিলই, এখন পাড়া দখল নিয়ে বোমাবাজি শুরু করেছে। এমনকি কোথায় নকশাল অ্যাকশন করবে তাও আগে ভাগে পুলিশের কাছে খবর পৌঁছে যাচ্ছে। তুমিও জানো আমার দোকানে এখানকার গল্প লিখে এরা আড্ডা মারে। তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে কিন্তু যুক্ত নয়।
তোমাদের সঙ্গে আমার সম্পর্কের কথা বাইরের কেউ জানে না, কিন্তু তা সত্ত্বেও ওরা এসে আমাকে শাসিয়ে গেল। পরদিনই এলো পুলিশ। ওরা কি করে খবর পেল তা বুঝতে পারলাম না, কিন্তু দল থেকেই খবর বেরিয়ে যাচ্ছে। ওরা বুঝতে পারছে যে একদিন জনসাধারণের সামনে ওদের যে চেহারাটা ছিল তা তোমরা কাগজে বাঘে পরিণত করে দিয়েছ। ওরাই আপনাকে মেরেছে? না, তোমরা। অনিমেষ সোজা হয়ে বসল। মনিউমেন্টের ওপর থেকে পড়ে গেলেও এমন ধাক্কা খেত না। তুমি কি জানো আন্দোলন এখন দ্বিমুখী হয়ে গেছে? দুটো দল পাশাপাশি কাজ করছে, কিন্তু কেউ কাউকে সহ্য করতে পারছে না। এখন মেন লাইন যাদের হাতে, তাদের বক্তব্য হলো খতম অভিযান চালিয়েই আমরা সমস্ত সমস্যার সমাধান করব। এই খতমের সংগ্রামের প্রশ্নে যারা আমাদের বিরোধিতা করবে তাদের আমরা পার্টিতে থাকতে দেব না। কিন্তু এসব করতে গিয়ে আমরা জনসাধারণের কাছ থেকে সরে আসছি। সাধারণ মানুষ এখন আমাদের ভয় পাচ্ছে। একজন কনস্টেবলকে খুন করে কতটা বিপ্লব করা যায়? পুলিশের যে কর্তারা নকশাল হত্যার মদত দিচ্ছে তাদের গায়ে হাত পড়ছে না কেন? কলকাতায় যেসব এলাকায় সংঘর্ষ চলছে সেগুলো গরিব মধ্যবিত্তদের জায়গা। পার্ক স্ট্রিট, বড় বাজার, এইসব এলাকায় কেন অ্যাকশন হচ্ছে না? আমি এসব প্রশ্ন তুলেছিলাম। তারপর সিপিএম থেকে শাসিয়ে গেল, আর পুলিশ জেরা করলো, আর সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম আমি ব্ল্যাক লিস্টেড হয়ে গেছি। তোমার বন্ধুরা সন্দেহ করলেন আমি গোপনে ওদের সঙ্গে হাত মেলাচ্ছি। শুধু সন্দেহের বশে ওরা আমাকে মেরে গেল। যাচাই করার প্রয়োজনও কেউ বোধ করছে না আজকাল। অনিমেষ, এখন পার্টির মধ্যে হু হু করে বেনজল ঢুকছে। গুন্ডামি করার এমন সুযোগ কজনে ছাড়ে বলো? ঝাড়াই বাছাই করার সুযোগ আর নেই। আমার খুব ভয় হচ্ছে অনিমেষ। আপনাকে মারার সিদ্ধান্ত কি পার্টি থেকে নেওয়া হয়েছিল? আমার তো মনে হয় না। আসলে এখন 2 জন 3 জন 4 জন মানুষ যা সিদ্ধান্ত নিচ্ছে সেটাই ঠিক। আবার দুটো ভাগ হয়ে যাওয়ায় দু দলের দুরকম সিদ্ধান্ত। কলকাতায় বিদ্যাসাগর কিংবা সুরেন ব্যানার্জির মূর্তি ভেঙে কি লাভ হচ্ছে? অনিমেষ, আমার মনে হচ্ছে কেউ কিংবা কারা অত্যন্ত চতুরভাবে আমাদের আন্দোলনকে হত্যা করার জন্য এইসব করাচ্ছে। আমরা তাদের হাতে পুতুল হয়ে যাচ্ছি। কারা? আমি জানি না। আপনাকে মারলো তার বিচার হবে না? ছেড়ে দাও। আজ সকালে মহাদেববাবু খবর পাঠিয়েছিলেন। আমি তাকেও বলে দিয়েছি এসব নিয়ে কোনো ঝামেলা না করতে। মহাদেবদা এখানে এসেছেন? হ্যাঁ। ওহো, তুমি জানো না, ভদ্রলোক খুব মুশকিলে আছেন জানো। এখনই ওর একটা শেল্টার দরকার। আমি খাড়া থাকলে। কোথায় আছেন উনি? ঠিকানাটা জেনে নিয়ে অনিমেষ উঠল। বারিন্দা, আমি খুব দুশ্চিন্তা নিয়ে ফিরছি। আপনার গায়ে হাত তুলল কেন ওরা? এভাবে ভাঙন শুরু হলো কেন? এই ভাঙন নেতৃত্ব নিয়ে বাঙালি কাউকে বেশি দিন সহ্য করতে পারে না, বুঝলে অনিমেষ? গলির মুখে এসে অনিমেষ দুপাশে তাকালো। দুটি ছেলে নিরীহ মুখ করে ওর দিকে এগিয়ে আসছে। অনিমেষ বিপদের গন্ধ পেল। এই ধরনের মুখগুলো অনেক কথা বলে দেয়। তার একটা হাত জামার মধ্যে ঢুকে রিভলভারের স্পর্শ নিল। কোথায় এসেছেন? বারিন্দাকে দেখতে। একটি ছেলে জিজ্ঞাসা করল, কি নাম? কেন? ঝামেলা না করে নাম বলুন। আরে নামে কি দরকার, নিয়ে চল। কেটে পড়ো, সুবিধা হবে না। আরে যাবে, ফট ফট। কথাটা শেষ করার আগেই ছেলেটার হাতে চকচকে ছুরি ঝলসে উঠল। অনিমেষ আর দ্বিধা করল না, দ্রুত সরে গিয়ে রিভলভার বের করে চিৎকার করল, নড়লেই শেষ করে দেবো, ছুরি ফেল। ছেলে দুটো আচমকা রিভলভার দেখে এত ঘাবড়ে গিয়েছিল যে ওদের মুখ হাঁ হয়ে গেল। ছুরিটা মাটিতে পড়ল ঠক করে। অনিমেষের কানে দ্রুত জানলা দরজা বন্ধ হবার আওয়াজ এলো। অনিমেষ আর সময় নষ্ট করল না। সে দ্রুত রাস্তা পেরিয়ে একটা রিকশায় উঠে চালাতে বলল। লোকটা তার হাতে রিভলভার দেখে জোরে জোরে প্যাডেল ঘোরাতে লাগলো।
অনিমেষ পেছনে তাকিয়ে দেখল ছেলে দুটো তখনও নড়ছে না। রিভলভারটা লুকিয়ে রাখল অনিমেষ, কিন্তু এতক্ষণে অনেকেই এটার অস্তিত্ব জেনে গেছে। জানুক, আর লুকোচুরি করে কি হবে? মাইল দুয়েক এলোমেলো ঘুরে রিকশাটা ছেড়ে দিল অনিমেষ। এখন ভর দুপুর। অনিমেষ নির্দিষ্ট ঠিকানায় মহাদেবদাকে খুঁজে পেল। এক মুখ দাড়ি, মহাদেবদাকে খুবই অসুস্থ দেখাচ্ছে। ওকে দেখে মহাদেবদা বললেন, কিছুতেই তোমার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। তোমার খবর যারা জানে তারা তো এখন আমার শত্রু। মানে? আমরা এখন বিরোধী পক্ষ অনিমেষ। যা হোক, তুমি কেমন আছো? আমি চলছে। তুমি কোন দলে অনিমেষ? খতমপন্থী না বিরোধী? ঠিক করিনি। আমার একটা থাকার জায়গা দরকার কদিনের জন্য। তুমি সেরকম কোনো জায়গার সন্ধান জানো? হ্যাঁ। আমি তোমাকে বিশ্বাস করতে পারি? নিশ্চয়ই। গত সপ্তাহে বড়নগরে পুলিশ সুভাষকে মেরে ফেলেছে। মহাদেবদার সঙ্গে রিকশায় যেতে যেতে অনিমেষ চোখ বন্ধ করে বসেছিল। বন্ধ চোখের পাতায় সুভাষদার মুখ, সেই উজ্জ্বল উদ্দাম সুভাষদা। কলকাতায় প্রথম পা দেবার পর যে তাকে পথ থেকে কুড়িয়ে নিয়ে গিয়েছিল আহত হবার পর, যাকে সে প্রথম চিনেছিল হাসপাতালের বিছানায় শুয়ে, সেই সুভাষদা আজ আর নেই। যদি প্রয়োজন হয় তাহলে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ এক একটি বন্দুকে রূপান্তরিত হবে। বিপ্লবের স্বপ্ন ছিল যার চোখে, স্বপ্ন অন্য মানুষের চোখে ছড়িয়ে দিতে যে জানত, বিপ্লব শুরু হওয়ার আগেই তাকে চলে যেতে হলো। সত্য বড় নিষ্ঠুর, দুর্মুষের মতো মানুষকে বিশ্বাসে বাধ্য করে। কেমন ফাঁকা লাগছিল অনিমেষের। এখনো তার পেটের উপর সুভাষদার দেওয়া অস্ত্র। নির্দিষ্ট জায়গায় গিয়ে খুশি হলো অনিমেষ। করুণা সিন্ধুদের জিপ দাঁড়িয়ে আছে। অনিমেষ রিকশা থেকে নেমে করুণা সিন্ধুর সামনে এসে নিচু গলায় বলল, আপনার কাছে একটা সাহায্য চাই। একে শেল্টার দিতে হবে কদিন। আমার ওখানে তো আর জায়গা নেই। কিন্তু তা সত্ত্বেও ব্যবস্থা করতে হবে। কি আশ্চর্য, আপনি একা আছেন বলে কেউ কিছু ভাবছে না, কিন্তু আরেকজন গেলে এটা অন্যায় অনুরোধ হয়ে যাচ্ছে না? বুঝতে পারছি, কিন্তু কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। ইনি ধরা পড়লে আমাদের লজ্জার শেষ থাকবে না। কে ইনি? মহাদেবদা। মহাদেব বাবু? আচ্ছা, আসুন। মহাদেবদাকে সঙ্গে নিয়ে জিপে উঠল ওরা। গন্তব্য হাসিমারা। জিপ ছেড়ে দিল। বেশ কিছুক্ষণ চুপচাপ যাওয়ার পর মহাদেবদা বললেন, মুঠোটা খুলে গেছে অনিমেষ। আঙুলগুলো যে যার ইচ্ছে মতো কাজ করছে। শত্রুপক্ষের এখন মহা সুবিধে। কেন এমন হচ্ছে মহাদেবদা? মত পার্থক্য। আমরা বিপ্লব করি কিংবা খেলি, আমাদের প্রত্যেকের যে নিজের নিজের মত আছে। আমরা চাই প্রত্যেকে আমারটাই মানুক। তাহলে কি আমরা হেরে যাব? কে বললো হেরে যাব? নো, নেভার। যারা আজ ভুল করছে তাদের বাদ দিয়ে আমরা এগিয়ে যাব। একটা কনস্টেবলের গলা কেটে কিংবা একটা মূর্তির মুন্ডু ভেঙে এদেশে বিপ্লব আসতে পারে না অনিমেষ। এতে প্যানিক ছড়ানো যায়। এসব করে আমরা ইতিমধ্যে জনসাধারণকে আমাদের সম্পর্কে ভয় পাইয়ে দিচ্ছি। সারা দেশ জুড়ে একটা সেন্ট্রাল কমিটি তাহলে গঠন হলো না? না। তাহলে অপেক্ষা করো। অপেক্ষা করা ছাড়া উপায় নেই। যেন যুদ্ধ শুরু করার মুখে জানা গেল কারো রাইফেলে গুলি নেই। অনিমেষ দাঁতে দাঁত চাপল। না, এ হতে পারে না। হাজার হাজার ছেলে আজ ভবিষ্যৎ না ভেবে ঘর ছেড়ে বেরিয়ে এসেছে। তারা কিছুতেই থেমে থাকতে পারে না। দুপাশে জঙ্গল, এক টানা শব্দ করে যাচ্ছে ঝিঁঝি। সন্ধে হয়ে গেছে, কিন্তু এখনো পৃথিবী থেকে শেষ আলোটুকু মুছে যায়নি। অনিমেষ সামনের দিকে তাকিয়েছিল। আর মিনিট 10 মধ্যে ওরা গন্তব্যে পৌঁছে যাবে। হঠাৎ অনিমেষের চোখে পড়ল অনেক দূরে
ঠিক রাস্তার মাঝখানে একটা কালো বিন্দু নড়ছে। একটু বাদেই বোঝা গেল ওটা আসলে একটা মানুষ। লোকটি চুপচাপ দাঁড়িয়েছিল, যেন জিপটি চিনতে পেরেই লোকটা ওদের থামতে বলছে। ততক্ষণে অনিমেষ ওকে চিনে ফেলেছে। সিরিল। সে চিৎকার করে গাড়িটাকে থামাতে বলল। থামাও। ড্রাইভার গাড়িটা থামাতেই অনিমেষ লাফিয়ে নেমে ছুটে গেল সিরিলের কাছে। সিরিল উত্তেজিত, তার কালো মুখ ফ্যাকাশে হয়ে গেছে। অনিমেষ বলল, কি হয়েছে? তুমি এখানে কেন? নেমে পড়ুন চটপট, ওদিকে যাবেন না। আপনারা চলে যাওয়ার পর পুলিশ ক্যাম্পে ক্যাম্পে সার্চ শুরু করেছে। ওরা নাকি আমাদের কথা জেনে গেছে। আমি কোনো মালপত্র নিয়ে আসতে পারিনি। অনিমেষের কপালে ভাঁজ পড়ল। ওরা যে রিভার বেডের ক্যাম্পে আছে তা পুলিশ জানল কি করে? এখন নিশ্চয়ই ক্যাম্পে ফিরে যাওয়া যায় না, অথচ মহাদেবদা সঙ্গে আছেন। যেমন করেই হোক ওকে বাঁচাতে হবে। সে সিরিলের কাঁধে হাত রেখে বলল, সাবাস কমপ্লিট। তুমি এখানে না এলে আমরা বিপদে পড়তাম, কিন্তু মুশকিল হলো আমার সঙ্গে মহাদেবদা আছেন, ওকে বাঁচানো দরকার। কোথায় যাওয়া যায়? মহাদেবদা কে? আমাদের প্রথম সারির নেতা, কলকাতা থেকে এসেছেন। পুলিশ ওকে পেলেই মেরে ফেলতে পারে। অনিমেষ কথাটা বলে ঘুরে দাঁড়ালো। জিপটা খানিক দূরে। করুণা সিন্ধু গাড়ি থেকে নেমে বনেটে ঠেস দিয়ে ওদের দেখছে। অনিমেষ ওকে কাছে ডাকল। করুণা সিন্ধু বেশ গম্ভীর মুখে কাছে আসতেই অনিমেষ বলল, আপনাদের ক্যাম্পে পুলিশ আমাদের জন্য বসে আছে। এই অবস্থায় আমি মহাদেবদাকে নিয়ে এখানে যেতে চাইছি না। আমাদের হাসিমারায় পৌঁছে দিন। দেখুন, এখন আর সম্ভব নয়। আপনাদের জন্য আমি আর ঝুঁকি নিতে রাজি নই। অনেক করেছেন বলে আমি কৃতজ্ঞ, কিন্তু এই অবস্থায় যদি এখানে ছেড়ে দেন তাহলে সেই করার কোনো মূল্য থাকবে না। দেখুন, ইতিমধ্যেই আমার যা সর্বনাশ হবার তা হয়ে গেছে। আপনি আমার সঙ্গে ছিলেন বলে হয়তো অনেক কৈফিয়তও দিতে হবে। আমি আর রিস্ক নিতে চাই না। কিন্তু হাসি মারা পর্যন্ত ফিরে যেতে আপনার আপত্তি কেন? ড্রাইভার পুলিশের কাছে ঘটনাটা জানিয়ে দেবে। আপনি আরেকবার ভেবে দেখুন। আপনি না, ভাববার কিছু নেই, অনেক হয়েছে। আপনি আন্দোলনের বিপক্ষে যাচ্ছেন। আন্দোলন? সে তো শিখেই উঠেছে। আমি আর এই হঠকারিতার সঙ্গে যুক্ত হতে চাই না। করুণা সিন্ধু ফিরে যাচ্ছিল। অনিমেষ খুব দ্রুত মনস্থির করে নিল। সে সিরিলের মুখের দিকে তাকাতেই সিরিল মাথা নাড়ল, যেন তার মনের কথা সিরিল বুঝে নিয়েছে। যতটা সম্ভব নিরাসক্ত মুখ করে জিপের কাছে এগিয়ে গেল। ভেতরে মহাদেবদা যেন কিছুটা আন্দাজ করেই উদ্বিগ্ন চোখে তাকিয়ে আছেন। ড্রাইভার ওদের দেখছে। জিপের বাইরে দাঁড়িয়েই করুণা সিন্ধু বলল, আপনি নেমে আসুন, আমি আর সময় নষ্ট করতে রাজি নই। ততক্ষণে অনিমেষরা করুণা সিন্ধুর পেছনে এসে গেছে এবং কিছু বোঝার আগেই সিরিল ঝাঁপিয়ে পড়ল। সামনে করুণা সিন্ধুর গলায় হাতের প্যাঁচ দিয়ে পেছনে টানার চেষ্টা করতেই সে ঘুরে লাথি মারতে চাইল, কিন্তু সিরিল আরো চটপটে। সে দু হাত এক করে প্রচন্ড জোরে আঘাত করল করুণা সিন্ধুর মাথায়। করুণা সিন্ধুর শরীরটা টলতে টলতে মাটিতে উপুড় হয়ে পড়ল। অনিমেষ দেখল সিরিলের কালো মুখে আবার মুক্ত ঝলসাচ্ছে। ড্রাইভার ব্যাপারটা দেখে হকচকিয়ে গিয়েছিল। করুণা সিন্ধু পড়ে যেতেই সে ইঞ্জিনটা চালু করল, কিন্তু অনিমেষ সঙ্গে সঙ্গে তার শরীরে রিভলভার ঠেসে ধরল। যা বলবো তা না শুনলে মরতে হবে তোমাকে। রিভলভার দেখে লোকটা ঠকঠক করে কাঁপতে লাগলো। কোনো রকমে ঘাড় নেড়ে সে জানাতে চাইল সে কথা শুনবে। অনিমেষ রিভলভারটা মহাদেবদার হাতে দিয়ে বলল, এটার দিকে লক্ষ্য রাখুন, আমরা ওটার ব্যবস্থা করছি। করুণা সিন্ধুর শরীরটাকে ওরা দুজনে ধরাধরি করে রাস্তা থেকে নেমে এলো। দুপাশে ঘন জঙ্গল। জঙ্গলে এখন বেশ অন্ধকার। মানুষের চোখের আড়ালে ওরা করুণা সিন্ধুকে শুইয়ে দিল। তারপর ওরা রাস্তায় উঠে এলো। চারধার চুপচাপ, এমনকি ঝিঁঝিগুলো শব্দ করছে না। এবার সিরিল চাপা গলায় বলল, ড্রাইভারকে শুইয়ে দিন, আমি গাড়ি চালাবো। সিরিল ড্রাইভারকে ঠেলতে ঠেলতে জঙ্গলে নিয়ে চলল। একটু বাদেই সিরিল হাত মুছতে মুছতে বেরিয়ে এলো।
এই অন্ধকারেও ছেলেটার ভাবভঙ্গি দেখে অনিমেষ বুঝতে পারল ওর চেহারাটা যেন আমূল পাল্টে গেছে। সেই নিরীহ ভাবটুকু সম্পূর্ণ উধাও। এসেই জিপে লাফিয়ে উঠল। অনিমেষরা জায়গা নিতেই একেবারে ইউ টার্ন করে জিপ ঘুরিয়ে ছুটে চলল হাসিমারার দিকে। এখন গাড়িতে 3 জন, কিন্তু কেউ কোনো কথা বলছিল না। অনিমেষ যেন নিজেকেই প্রশ্ন করল, কোথায় যাওয়া যায়? ফুড সিলিংয়ে চলুন। হাসিমারা এসে গেল। এই রাতে তেমন দোকানপাট খোলা নেই। তে মাথা থেকে বাঁদিকে বাঁক নিল ওরা। সামনে পেছনে কোনো গাড়ি নেই, যেন ওদের জিপটা একাই অন্ধকার সাঁতরে চলছে। কিন্তু হঠাৎ জিপটা নড়ে উঠল বেয়াদবভাবে। রাস্তার একপাশে জিপটাকে কোনো রকমে দাঁড় করিয়ে সিরিল লাফিয়ে নামল। তারপর ঘুরে এসে বিষণ্ণ গলায় জানালো, তেল নেই। অগত্যা ওরা জিপ থেকে নেমে এলো। পেট্রোল পাম্পে যাওয়াটা সেফ হবে না। ফুল সিলিং এখান থেকে কত দূর? দেখা গেল সঠিক আন্দাজ কারও নেই। তবু যেটুকু আঁচ করা যায় তাতে এখন হাঁটা শুরু করা ছাড়া কোনো উপায় নেই। জিপটার কি গতি হবে? এটা এখানে থাকলে পুলিশ আমাদের হদিশ জেনে যাবে। কথাটা শোনা মাত্র অনিমেষ স্থির হল। করুণা সিন্ধুর জ্ঞান ফিরে আসতে নিশ্চয়ই দেরি হবে না। আর তারপরেই সে পুলিশের মন পাওয়ার জন্য উঠে পড়ে লাগবে। এই রাত্রেই পুলিশ যদি বেরিয়ে পড়ে তাহলে হদিশ পেতে খুব একটা দেরি হবে না। কথাটা মাথায় আসা মাত্রই দূরে হেডলাইট দেখা গেল। ওরা আর জিপের কাছে না দাঁড়িয়ে থেকে দৌড়ে রাস্তার পাশে গাছের আড়ালে চলে এলো। দুধার আলোয় ভাসাতে ভাসাতে একটা গাড়ি আসছে। গাড়িটা বেশ স্পিডে খানিক এগিয়ে গিয়ে হঠাৎ থেমে গেল। তারপর হেডলাইট জ্বালা অবস্থায় ব্যাক করে এলো ওদের জিপটার কাছে। অনিমেষ শক্ত হয়ে দাঁড়ালো। গাড়িটা পুলিশের। এই রাত্রে এ পথে পুলিশের গাড়ি কেন এলো তার মাথায় ঢুকছে না। রাস্তা থেকে বেশি দূরে না থাকায় স্পষ্ট গলা কানে এলো, জিপটা এভাবে পড়ে আছে কেন? বোধহয় খারাপ হয়ে আছে। নাম্বারটা আমার চেনা। এটা কন্ট্রাক্টর বাবুর জিপ। একটা লোক জিপের মধ্যে উঁকি মেরে দেখে বলল, কেউ নেই স্যার। সে তো বুঝতেই পারছি। চাবি আছে? হ্যাঁ স্যার আছে। বলে লোকটা ড্রাইভিং সিটে উঠে বসল। তারপর ইঞ্জিনের বিকট একটা গোঙানি শোনা গেল। সেটাকে থামিয়ে লোকটা নিশ্চিন্ত গলায় জানালো, তেল নেই বলে এখানে রেখে গেছে। গাড়ি অলরাইট। তেল নেই? যারা এসেছিল তারা জানতো না তেল নেই? যাও চাবিটা নিয়ে এসো। তেল আনতে কেউ চাবি ফেলে গেছে বলে কখনো শুনিনি। সামথিং ফিশি। চলো গিয়ে খোঁজ নিচ্ছি। ওদের জিপ থেকে চাবি খুলে নিয়ে লোকটা ফিরে যেতেই গাড়িটা ঊর্ধ্বশ্বাসে ছুটে গেল হাসিমারার দিকে। আবার সব চুপচাপ। অন্ধকার আরো ঘন হয়ে নির্জনতা আনল। ওরা রাস্তা থেকে বেরিয়ে এসে পাশাপাশি দাঁড়ালো। অনিমেষ বলল, আর ঘন্টাখানেক সময় পাওয়া যেতে পারে। তার মধ্যেই এলাকা ছেড়ে যেতে হবে আমাদের। ওরা কিন্তু সহজেই বুঝবে আমরা ফুল সিলিংয়ে গিয়েছি। যাদের জঙ্গলে শুয়ে রাখা হয়েছে তাদের স্টেটমেন্ট পেয়ে গেলে তো আর কোনো কথা নেই। ফুড সিলিংটা অ্যাভয়েড করাই ভালো। ফুড সিলিং অ্যাভয়েড করবেন, আবার এদিকে হাসিমারাতেও যাওয়া যাবে না। তাহলে উত্তেজিত হও না। ভেবে দেখো, এই অবস্থায় হাসি মারাই আমাদের পক্ষে নিরাপদ। কারণ ওরা ভাববেই না যে ওদের নাকের ডগায় আমরা যেতে পারি। কোন দিকে যাচ্ছে ওরা কেউ জানে না, কিন্তু মূল পিচের পথটা ছাড়িয়ে এসেছে ওরা অনেকক্ষণ। এদিকে জঙ্গল তেমন গভীর নয়, কিন্তু ডুয়ার্সের বনের মধ্যে দিয়ে স্বচ্ছন্দে হাঁটা যায় না। অনিমেষের শরীর ক্লান্তিতে টলছিল। সিরিল আগে আগে যাচ্ছে, মাঝখানে মহাদেবদা আর পেছনে অনিমেষ। একসময় মহাদেবদা
ভেঙে পড়লেন। মাটিতে উবু হয়ে বসে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলেন। কি হলো মহাদেবদা? মহাদেবদা কোনো শব্দ করলেন না। অনিমেষ ওর শরীরে হাত দিল। বেশ গরম। মহাদেবদার জ্বর হয়েছে। আপনি হাঁটতে পারবেন? তোমরা এগো, আমি ভোর অব্দি এখানে বিশ্রাম নিই। তা কি হয় নাকি? এই জঙ্গলে কি বিপদ আছে জানি না, তাছাড়া আপনাকে আমরা ছেড়ে যেতে পারি না। হঠাৎ সিরিল মহাদেবদার দুই বগলে হাত দিয়ে ওকে সোজা করে দাঁড় করালো। আরে আরে উঠুন না, আরে উঠুন, কোনো আপত্তি নেই, উঠুন উঠুন। মহাদেবদার আপত্তি সত্ত্বেও সিরিল ওকে পিঠে তুলে নিল। অনিমেষ অবাক চোখে ব্যাপারটা দেখল। এই কালো প্রায় অশিক্ষিত ছেলেটি প্রতি মুহূর্তে তাকে নতুন করে শিক্ষা দিচ্ছে। সারাটা জঙ্গল যেন ওরা মাড়িয়ে এলো। হাঁটতে হাঁটতে অনিমেষের চোখের সামনে সব টলছিল এখন। কোমর থেকে পা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। সে হঠাৎ চোখ বন্ধ করল। সামনে ওটা কি? পেছন থেকে সিরিলের গলা পাওয়া গেল। ব্যাস আগে একটা ছোট্ট একতলা ঘর। ওরা যেখানে দাঁড়িয়ে আছে সেটা জঙ্গলের শেষ। ঘরটা যে একটা স্টেশন তা বুঝতে অসুবিধে হলো না, কারণ ওপাশে রেল লাইন দেখা যাচ্ছে। সিরিল মহাদেবদাকে মাটিতে দাঁড় করালো। কোনো ট্রেন এলে উঠে পড়তে হবে। কোন দিকে যাচ্ছে জানার দরকার নেই, এই এলাকাটা অবিলম্বে ছাড়া দরকার। এখান থেকে আলিপুরদুয়ার কতক্ষণ লাগবে? ওই ঘন্টা দুয়েক। গুড, চলো ওখানেই যাই আমরা। তুষার সেন ওখানেই থাকে, স্কুলে পড়ায়। ওটা খুব ভালো শেল্টার হবে। ঠিক এই সময় একটা জিপ সজোরে এসে ব্রেক চাপল স্টেশনের সামনে। 3-4 জন পুলিশ লাফিয়ে নেমে স্টেশনে ঢুকে গেল। হাঁকাহাঁকির পর দেখা গেল রেলের লোকজন বেরিয়ে এসেছে। অফিসার কিছুক্ষণ তাদের সঙ্গে কথা বলে চারপাশ ঘুরে ঘুরে দেখতে লাগলেন। অনিমেষরা পাথরের মতো চুপচাপ ওদের দেখল। সন্দেহ না থাকলে ওরা এখানে আসবে না এবং শেষ পর্যন্ত নিচ থেকেই ওরা ঘুরে গেল। এসবই যে তাদের তল্লাশে তা বুঝতে অসুবিধে হলো না। শেষ পর্যন্ত পুলিশের গাড়িটা ফিরে গেল, কিন্তু যাওয়ার আগে 2 জন কনস্টেবলকে এখানে রেখে গেল। একজনের হাতে রাইফেল, অন্যজনের হাতিয়ার লাঠি। ঝুঁকি নিতেই হবে, এদের সামনে দিয়েই ট্রেনে উঠতে হবে। মনে হচ্ছে ম্যানেজ করা যাবে। সিরিল কি বুঝলো বোঝা গেল না। আস্তে আস্তে উঠে নিচে নামতে লাগলো। অনিমেষ চাপা গলায় তাকে ডাকলেও ততক্ষণে সিরিল নেমে গেছে। যেন কোনো উত্তেজনার সঙ্গে সংস্রব নেই এমন ভঙ্গিতে স্টেশনের দিকে হাঁটতে লাগলো সে। কনস্টেবলদের সামনে গিয়ে কিছু জিজ্ঞাসা করলো সিরিল। বেশ বিরক্ত হয়ে কোনো উত্তর দিল না তারা। সিরিল বোকা বোকা ভাব করে ওদের পাশে দাঁড়িয়ে থাকলো। খানিক বাদেই একটু চাঞ্চল্য দেখা গেল স্টেশনে। 3-4 জন যাত্রী ব্যগ্র চোখে বাঁদিকে তাকাচ্ছে। তারপরেই ট্রেনের হুইসেল শোনা গেল। মহাদেবদা চাপা গলায় বললেন, চলো এগিয়ে যাই। 2 পায়ে যেন লোহার ওজন। অনিমেষ কোনো রকমে নিচে নেমে এলো এবং সেই মুহূর্তেই পুলিশ দুটো নজর পড়ল ওদের দিকে। বোধহয় চেহারার বিবরণ আগেই পেয়ে গিয়েছিল ওরা, কারণ দেখা মাত্র সোজা হয়ে দাঁড়ালো দুজনেই। নিজেদের মধ্যে কথা বলেই একজন রাইফেল উঁচিয়ে চিৎকার করলো। অনিমেষরা সোজা হয়ে দাঁড়ালো। একজন রাইফেল তাক করে দাঁড়িয়ে, অন্যজন লাঠি হাতে এগিয়ে আসছে ওদের দিকে। অনিমেষের নজর তখন রাইফেলধারীর দিকে। তার পেছনে বেড়ালের পায়ে হেঁটে এসেছে সিরিল। লোকটার একাগ্র নজর এদিকেই। এক পলকেই ঝাঁপিয়ে পড়ল সিরিল।
আচমকা আক্রমণে ছিটকে পড়ে গেল লোকটা। রাইফেলটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে। সঙ্গে সঙ্গে পকেট থেকে রিভলভার বের করে লাঠিধারীকে পাথর করে দিল অনিমেষ। তখন গাড়ি প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। যদিও যাত্রী কম, তবু সবার চোখের সামনে ঘটনাটা ঘটল, কিন্তু কেউ এক পা এগিয়ে এলো না। অনিমেষ মহাদেবদাকে গাড়িতে উঠতে বলে সিরিলকে সাহায্য করার জন্য এগিয়ে যেতেই অন্য পুলিশটা চোঁ চোঁ দৌড় শুরু করল। অনিমেষ যখন ওদের কাছে পৌঁছেছে তখন সিরিল মাটিতে, আর তার ওপর 2 পা দিয়ে পুলিশটা বসে আছে। ওর হাত দুটো সিরিলের গলায় সাঁড়াশির মতো বসে যাচ্ছে। উন্মাদ হয়ে গেল অনিমেষ। জোরে রিভলভারের বাঁট দিয়ে আঘাত করল পুলিশটার মাথায়। ফিনকি দিয়ে রক্ত বের হলো মাথা থেকে। চুপচাপ শুয়ে পড়ল লোকটা। চিত হয়ে শুয়ে আছে ছেলেটা। চোখ বিস্ফারিত, মুখ থেকে ফেনা বের হচ্ছে। অনিমেষ 2 হাতে ওকে ঝাঁকাতে লাগলো। একটা নিঃশ্বাস টেনে স্থির হয়ে গেল কালো শরীরটা। 1 মুহূর্ত মাত্র, কিন্তু অনিমেষের বুকের ভেতরটা চৌচির হয়ে যাচ্ছিল। সিরিল নেই। ওদের বাঁচাতে ছেলেটা লড়ে গেছে শেষ মুহূর্ত পর্যন্ত। অনিমেষ, উঠে অনিমেষ। অনিমেষ উঠে দাঁড়ালো। ট্রেনটা সাপের মতো এগিয়ে যাচ্ছে। কামরায় কামরায় মুখগুলো এখন ওর দিকে তাকিয়ে। রিভলভারটা কুড়িয়ে নিয়ে সে ছুটে গেল ট্রেনটার দিকে। সামনে মহাদেবদার হাতটা সরে গেল। অনিমেষ পরের কামরার হাতল ধরার জন্য লাফ দিতেই হাঁটুতে সেই ব্যথাটা আচমকা চলকে উঠল। নিজের শরীর যেন এক পলকেই নিজের নয়। ট্রেনের গায়ে আঘাত খেয়ে নিচে গড়িয়ে পড়ল অনিমেষ। জ্ঞান হারানোর আগের মুহূর্তে কেন্নোর পায়ের মতো ট্রেনের চাকাগুলোকে ছুটে যেতে দেখল সে। তারপর সব অন্ধকার। জ্ঞান ফেরার পর অনিমেষ টের পেল মাথা থেকে কাঁধ পর্যন্ত তীব্র একটা যন্ত্রণা। আঙুলগুলো গড়িয়ে রক্ত ঝরছে। অনিমেষ চট করে সোজা হয়ে বসল। যন্ত্রণাটা এখন যত তীব্রই হোক না কেন, অনিমেষ সাদা চোখে চারধারে তাকিয়ে স্থির হয়ে গেল। 10-12 জন দেহাতি মানুষ গোল হয়ে ঘিরে তাকে দেখছে। কোনো রকমে উঠে দাঁড়াতেই মানুষের বৃত্তটা বড় হলো। অনিমেষ বুঝতে পারছিল তার আঘাত বিভৎস রকমের, কারণ লোকগুলোর চোখে দারুণ বিস্ময়। ঠিক সেই মুহূর্তে ওর মাথায় চিন্তাটা চলকে উঠল। পালাতে হবে, এখান থেকে এক্ষুনি চলে যাওয়া দরকার। ওদিকে সিরিলের শরীর মাটিতে শক্ত হয়ে পড়ে আছে পুলিশটার দেহের পাশে। অনিমেষ পা ফেলল। হাঁটতে কষ্ট হচ্ছে। বারংবার ঘোলাটে হয়ে যাচ্ছে চোখ। কাঁধ থেকে মাথা যেন ছিঁড়ে যাচ্ছে। অনিমেষ জঙ্গলের দিকে এগোল। অনিমেষ এগিয়ে যেতে লোকগুলো কৌতূহলী হয়ে ওর পেছনে হাঁটা শুরু করলো। ঘুরে দাঁড়িয়ে ওদের নিষেধ করতে গিয়ে উত্তেজিত হলো অনিমেষ। কেউ আসবে না, খবরদার বলছি, আমার সঙ্গে বোমা আছে, সব কটাকে মেরে ফেলবো। চিৎকারটা শুনে লোকগুলো প্রথমে থমকে গেল, কিন্তু অনিমেষ হাঁটা শুরু করতেই ওরা আবার এগোতে লাগলো। অনিমেষ এবার দৌড়বার চেষ্টা করল। আর তার ফল হলো বিপরীত। সঙ্গে সঙ্গে লোকগুলো চিৎকার করে উঠল। আচম্বিতে একটা পাথর এসে ছিটকে পড়ল পিঠে।
মাথা থেকে যন্ত্রণাটা যেন এবার সারা শরীরে ছড়ালো। অনিমেষ ঘুরে তাকালো। লোকগুলো এবার তার দিকে ছুটে আসছে, প্রত্যেকের হাতে পাথর। অনিমেষ দু হাত জোড় করল। শুনুন শুনুন শুনুন, আপনারা ভুল করবেন না। আমি 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 ডাকাত নই, আমি আপনাদের মতোই একজন মানুষ। আমি নিজের জন্য কখনো কখনো খুন করিনি। শুনুন শুনুন, আমি আমি ডাকাত নই, আমরা এই দেশের জন্য কাজ করছি। আপনাদের অবস্থা আমরা পাল্টাতে চাই। সারা দেশে আজ আমরা লড়ছি। আপনারা নিশ্চয়ই নকশাল বাড়ির নাম শুনেছেন। শব্দটা অস্পষ্ট শোনা গেল মানুষগুলোর মুখে। সেই মুহূর্তে দূরে পালিয়ে যাওয়া পুলিশটাকে দৌড়ে আসতে দেখা গেল। সমানে চিৎকার করছে সে। অনিমেষ লোকগুলোর হাত থেকে দূরে সরে যাওয়ার শেষ চেষ্টা করল। এতক্ষণে দু চোখ অন্ধ, রক্ত শুকিয়ে যাচ্ছে মুখে। অনিমেষের ছুটন্ত শরীরে ছোট ছোট পাথর ছিটকে পড়ছিল। একসময় মাথার পেছনটা ঝনঝন করে উঠতেই অনিমেষ বসে পড়ল। পর মুহূর্তেই অনেকগুলো হাত একসঙ্গে নেমে এলো ওর শরীরে। অনিমেষ শেষবার চেষ্টা করলো কথা বলতে। হাতগুলো এখন নির্মম। সারা শরীর আগুনে পুড়ছে এমন অনুভব হলো অনিমেষের। চোখ বন্ধ, চেষ্টা করেও দুটো পাতা খুলতে পারল না সে। একটু বাদে বুঝতে পারল কোনো চলন্ত জিনিসের ওপর সে শুয়ে আছে। ইঞ্জিনের শব্দ কানে এলো, দু একবার হর্ন। কোনো ছুটন্ত গাড়িতে শুয়ে চলেছে সে। পেটের ওপর পড়ে থাকা হাত দুটো তোলার চেষ্টা করল সে। কাঁধের কাছটা ছিঁড়ে যাচ্ছে। দুটো হাত একসঙ্গে ওপরে উঠেই পড়ে গেল। কবজিতে কোনো সাড় নেই। দুটো কবজি একসঙ্গে শক্ত করে বাঁধা হয়ে আছে, অর্থাৎ এখন সে বন্দী। ডান দিক দিয়ে পাশ ফেরার চেষ্টা করল সে এবার, আর তখনই টের পেল সিরিলের মৃত শরীরের পাশে সে শুয়ে যাচ্ছে। গাড়িটা কখন থেমেছিল টের পায়নি অনিমেষ। মচমচ শব্দটা কানে যেতে অনিমেষ স্থির হয়ে গেল। বেশ জোরে কেউ লাথি মারল তার পিছনে। অনিমেষ অনেক কষ্টে শক্ত হয়ে থাকল। এবার লোকটার গলা কানে এলো। মরে গেছে মনে হচ্ছে। ভালো করে দেখো। হুকুমটা এলো বাইরে থেকে। নড়ছে না, কিন্তু এখনো রক্ত বের হচ্ছে। মরার শরীর থেকে রক্ত বের হয় না, তাহলে বেঁচে আছে। একটা হাত গলা এবং বুকের উপর কিছুক্ষণ হাতড়ে চেঁচিয়ে উঠল। মরেনি স্যার, অজ্ঞান হয়ে আছে। হরমোনের কি অবস্থা? ঘুমাচ্ছে। ওটাকে নামিয়ে আনো। কাকে স্যার? নকশালটাকে শেষ করে নিয়ে যাই। গুলি করবেন স্যার? হ্যাঁ, এখানে ধারে কাছে কেউ নেই। কি দরকার স্যার? জলপাইগুড়িতে পৌঁছবার আগেই পাশের বডি দেওয়ার মতো শক্ত হয়ে যাবে। স্যার, এ কেস টিকবে না। নকশালদের তুই চিনিস না। তাহলে স্যার গাড়িতেই গুলি করুন, কষ্ট করে নামালে আবার ওঠাতে হবে তো। তা ঠিক, তবে এমনভাবে গুলি করবি যাতে গাড়িতে দাগ না হয়, বুঝলি? আমি করব স্যার? আমি তুমি আবার কি কথা? জলদি কর, করা দরকার সেটাই হলো আসল কথা। এই শালা নকশালদের ঝাড়ে বংশে শেষ করে দেওয়া দরকার। পায়ের আওয়াজ একটু পিছিয়ে গিয়ে আবার ফিরে এলো। এবার ওরা গুলি করবে। অনিমেষ এটুকু ভাবতে পারল, গুলিটা গায়ে লাগলেই সে মরে যাবে, অথচ তার হাত নাড়ার সামান্যটুকু ক্ষমতা নেই। গুলিটির জন্যে অপেক্ষা করতে করতে অনিমেষ নিজের অজান্তেই ভয়ের কথা ভুলে গেল। এই মুহূর্তে সম্পূর্ণ অসচেতনতায় মাধবীলতার মুখ চলকে উঠল সামনে। মাধবীলতার সেই আদুরে হাসিটাকে বন্ধ চোখের পাতায় অনুভব করতে করতে কান ফাটানো শব্দটা
তার শরীর কাঁপিয়ে দিল। পেটের ভেতর আর একটা যন্ত্রণা জন্ম নিল মাত্র, কিন্তু চোখের সামনে থেকে মাধবীলতা এখন উধাও। তার চেতনা মুছে যেতে যেতে একটা সুতোয় যেন ঝুলতে লাগলো। সিপাহীটা বলল, হয়ে গেছে স্যার। মরেছে? হ্যাঁ স্যার, একদম পেটের ভেতরে রক্ত পড়ছে গলগল করে। মুছে ফেল। তাহলে নামি স্যার? বেশ, নাম। দুটো শরীরকে ওরা পাশাপাশি রাখছিল। এমন সময় একটা গলা প্রায় আর্তনাদ করে উঠল। স্যার মরেনি এখনো? মরেনি? এই যে বললি মরে গেছে। তাই তো ভেবেছিলাম তখন। ভেবেছিলাম? আরে এরকম ভাবলে অ্যাডমিনিস্ট্রেশন চলে? তবে বেশিক্ষণ টিকবে না স্যার, হয়ে গেল বলে। এখন তো কিছুই করা যাবে না, পাবলিক দেখছে এটা হাসপাতাল। এই যে আপনারা কি দেখছেন এখানে? আরে যান যান, নিজের কাজে যান। ডেড বডি দেখেননি কখনো? আরে যান, আসুন ডাক্তার। দুটোই ডেড কেস? অলমোস্ট। অলমোস্ট মানে? এ তো দেখছি এখনো মরেনি। খুব সিরিয়াস কেস, অনেকগুলো উন্ড হয়েছে দেখছি। হেই, একে তোল শিগগির। অফিসারের গলা শোনা গেল। ডাক্তার, ঝামেলা বাড়াচ্ছেন কেন? ও মর্গে যেতে যেতে টেসে যাবে। এখন জামাই আদর করে কি লাভ? তা সত্ত্বেও অনিমেষ যেন টের পেল সে দোলনায় দুলছে। শারীরিক যন্ত্রণার বোধগুলো কখন নেতিয়ে গিয়েছিল। অনন্ত শূন্যে সে যেন একা ভেসে যাচ্ছে। এখনকার মতো গপ্পমিরে ঠেকের সময় শেষ। অনিমেষের কি হলো? সে কি মৃত্যুকে জয় করতে পারবে? এই প্রশ্নের উত্তরের সাথে আগামীকাল আসব আমি গপ্পমিরে ঠেকের বিশেষ নিবেদন সমরেশ মজুমদারের কালোজয়ী উপন্যাস কালবেলার নবম এবং শেষ পর্ব নিয়ে, ঠিক রাত 9টায়। টিল দেন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল, আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। নিজে তো শুনছেন, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্পমিরে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।